Okay, thank you. Good morning to everyone. Today we are going to learn about the carboxylic acids. So carboxylic acid সম্পর্কে তোমাদের সবারই কম বেশি ধারণা আছে, কারণ এসএসসি তে না পড়লেও এইচএসসি তে তোমরা বেশ ভালোভাবে পড়ে আসছো। COOH এই হলো আমাদের কার্বক্সিল ফাংশনাল গ্রুপ। তাহলে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যদি এই ধরনের ফাংশনাল গ্রুপ থাকে তাহলে সেগুলোকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে জানি। তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিড গুলো সম্পর্কে তোমরা অনেক কিছু শিখেছো এবং অলরেডি আমরা অ্যালকোহলের চ্যাপ্টার বা অ্যালডিহাইডের চ্যাপ্টার যখন পড়াইছি সেখানেও কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিডের অনেক কিছু অলরেডি শিখেছি। যেমন যখন আমরা অ্যালকোহলের চ্যাপ্টার পড়েছি সেখানে কার্বক্সিলিক অ্যাসিড যখন অ্যালকোহলকে অক্সিডাইজ করা হয় সেখান থেকে আমরা কি করছি, কার্বক্সিলিক অ্যাসিড পেয়েছি। প্রথমে অ্যালডিহাইড, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, এরকম করে। আবার যখন ওই কিটোন বা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার পড়েছি সেখানেও পড়েছি একই জিনিস, যখন কার্বক্সিলিক অ্যাসিড মানে অ্যালডিহাইড বা কিটোনকে অক্সিডাইজ করা হলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি, কার্বক্সিলিক অ্যাসিড। সো এরকম করে কিন্তু একই জিনিস আমরা বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে রিপিট করে করে পড়ছি। সো সে কারণে আমি একটু দ্রুত যাব এবং আমার সময়ও বেশি নেই। সো আজকে আমরা কি কি পড়বো এই কার্বক্সিলিক অ্যাসিডস এর মধ্যে? স্ট্রাকচার, সিনথেসিস, যে আসলে এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কার্বন অক্সিজেন এটা কিভাবে হাইব্রিডাইজেশন করে থাকে অথবা কিভাবে এটা বন্ডটা ক্রিয়েট করে, সিনথেসিস কিভাবে এটা আমরা সিনথেসিস করব, এন্ড ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ, তারপরে টেস্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, যে কার্বক্সিলিক অ্যাসিডের যে ফাংশনাল গ্রুপ আছে সেটা আমরা কিভাবে টেস্ট করতে পারি। তাহলে মেইনলি আমাদের হলো যে এই যে সিনথেসিস আর হলো ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। সো এই দুইটা বিষয় তিনটা বিষয় আমাদের ভালো করে একটু বেশি শিখতে হবে। সো লেটস স্টার্ট। আমাদের চ্যাপ্টারে যা যা আছে সেই কথাগুলোই কিন্তু আমি ওখানে লিখেছি। সো এই হলো আমাদের 5th চ্যাপ্টার। হোয়াট ইজ কার্বক্সিলিক অ্যাসিড? অলরেডি মেনশন দ্যাট কার্বক্সিলিক অ্যাসিডটা হলো কি, যে যদি কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে COOH, কোনো একটা কার্বন মানে অর্গানিক কম্পাউন্ডের যদি এই যে ফাংশনাল গ্রুপ এবং যে কোনো অর্গানিক কম্পাউন্ডের সবচেয়ে বেশি প্রায়োরিটি পেয়ে থাকে যে ফাংশনাল গ্রুপ, সেটা হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ এইটা যদি কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড। এবং এটাকে আমরা কখনো কখনো এই যে RCOOH এইভাবে অথবা RCO2H এইভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখন এখানে আরটা আমাদের বিভিন্ন কিছু হতে পারে, ইনক্লুডিং হাইড্রোজেন, তাই না? এখানে যদি একটা হাইড্রোজেন থাকে সেটা হলো ফর্মিক অ্যাসিড, HCOOH। তাহলে এই আর এর ভ্যালুটা আমরা অনেক কিছু দিতে পারি, যেমন কখনো কখনো হাইড্রোজেন, কখনো মিথাইল, কখনো অ্যালকাইল অথবা কখনো অ্যারাইল, এর যে কোনো কিছু। এবং এই ডিপেন্ডিং অন নাম্বার অফ কার্বক্সিল ফাংশনাল গ্রুপ, একটা কম্পাউন্ডের মধ্যে কয়টা করে ফাংশনাল গ্রুপ, কয়টা করে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে তার উপরে বেস করে আমরা এই কার্বক্সিলিক অ্যাসিড গুলোকে মনোকার্বক্সিলিক অ্যাসিড এন্ড পলিকার্বক্সিলিক অ্যাসিড এভাবে ডিফাইন করতে পারি অথবা ক্লাসিফাই করতে পারি। তাহলে মনোকার্বক্সিলিক অ্যাসিড মানে হলো যে যেই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে একটা মাত্র কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপ থাকবে অথবা COOH গ্রুপ থাকবে সেটাকে আমরা বলবো মনোকার্বক্সিলিক অ্যাসিড। আর যদি মাল্টিপল থাকে, 2টা 3টা 4টা 5টা যতগুলো থাকবে তার সংখ্যা অনুযায়ী আমরা সেটাকে বলবো ডাই কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই, টেট্রা, পেন্টা, এরকম করে। বাট নরমালি আমরা যদি একের অধিক থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে পলিকার্বক্সিলিক অ্যাসিড বলতে পারি। সো মনোকার্বক্সিলিক অ্যাসিড এইটাই আমাদের এই চ্যাপ্টারের মেইন বিষয়। সো আমরা মেইনলি মনোকার্বক্সিলিক অ্যাসিড গুলো নিয়ে একটু ডিসকাস করব। সো কার্বক্সিলিক অ্যাসিডস অকার ওয়াইডলি, এটা আমাদের এনভায়রনমেন্টে প্রচুর পাওয়া যায়। এনভায়রনমেন্ট বলতে আসলে বিভিন্ন ধরনের আমরা যে ফ্রুটস গুলো পাই, তাহলে ফ্রুটস অথবা বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলোর মধ্যে কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিড গুলো পেয়ে থাকি। তাহলে ইম্পর্টেন্ট এক্সাম্পলস ইনক্লুড দ্য অ্যামাইনো অ্যাসিডস এন্ড ফ্যাটি অ্যাসিডস। সো এইগুলো হলো আমাদের একটা কমন এক্সাম্পল, আরো অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে মনোকার্বক্সিলিক অ্যাসিড গুলো আমরা এই যে কয়েকটা দেখো, কখনো কখনো এরকম অ্যালকেন এরকম থাকতে পারে, অ্যালকেনের সাথে একটা কার্বক্সিল গ্রুপ। এই যে একটা দেখো আনস্যাচুরেটেড, যে যদি ডাবল বন্ড কন্টেইনিং থাকে তাহলে সেটা আনস্যাচুরেটেড এবং সেটাও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড। সো এখানে এই যে আনস্যাচুরেশন, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলেও কিন্তু মোর প্রায়োরিটি পাবে এই যে কার্বক্সিল ফাংশনাল গ্রুপ অথবা অ্যাসিড গ্রুপ। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে ডাবল বন্ডটা আছে। যাই হোক, সেক্ষেত্রে আমাদের স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড দুই ধরনের কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে। আচ্ছা, the saturated monocarboxylic acids are also commonly referred as fatty acids.
তাহলে স্যাচুরেটেড যেটা ফ্যাটি অ্যাসিড বলতে আমাদের এই যে বিভিন্ন ধরনের ফ্যাট, যে আমাদের ইসের যত রকমের অ্যানিমাল আছে সেই অ্যানিমাল গুলো ইনক্লুডিং ফিশ অর যত ধরনের মানুষ থেকে শুরু করে অথবা যে কোনো প্রাণী, সেটা গরু মহিষ ছাগল ভেড়া যাই বলি না কেন, তাহলে এই প্রচুর অ্যানিমাল আমরা ডিরেক্টলি কনজিউম করে থাকি। তাহলে ওই ফ্যাটি ওগুলো প্রত্যেকটা অ্যানিমালের মধ্যে কিন্তু ওই ফ্যাট থাকে। তাহলে সেইখান থেকে যে ফ্যাটি অ্যাসিড এটা পাওয়া যায় সেগুলো মেইনলি হলো স্যাচুরেটেড, আর particularly the higher members are obtained by the hydrolysis of fats। তাহলে এই যে যে স্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে বা কার্বক্সিলিক অ্যাসিড আছে, এইগুলো মেইনলি আমরা বিভিন্ন ধরনের হায়ার ফ্যাট থেকে হাইড্রোলাইসিস করে পেয়ে থাকি। আচ্ছা, দিস ক্লাস অফ কম্পাউন্ডস হ্যাভ দ্য জেনারেল ফর্মুলা, আমরা অলরেডি দেখিয়েছি, যেখানে বলেছি যে COOH এটা হলো আমাদের মেইন ফাংশনাল গ্রুপ। তাহলে সেক্ষেত্রে এই আরটা আমাদের ভেরিয়েবল হতে পারে, এই আরটা কখনো কখনো হাইড্রোজেন অথবা আর অথবা অ্যালকাইল বা অ্যারাইল যে কোনো একটা হতে পারে। Where an alkyl R is bonded to COOH group, the functional group COOH is in fact made of carbonyl group joined to a hydroxyl group। আচ্ছা, এখানে একটা মজার জিনিস, আমরা এতদিনে প্রথম চ্যাপ্টার পড়েছিলাম অ্যালকোহল, দ্বিতীয় চ্যাপ্টার পড়েছি অ্যালডিহাইড কিটোন, যেটা আর কি যা লাস্ট নট দ্বিতীয় চ্যাপ্টার, আরেকটা চ্যাপ্টার পড়েছি মাসে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে এই যে আমরা এখানে দেখেছি যে যখন অ্যালকোহলের চ্যাপ্টার পড়েছি তখন দেখেছিলাম এই যে একটা OH গ্রুপ অথবা হাইড্রোক্সিল গ্রুপ, যখন অ্যালডিহাইড কিটোন পড়েছি তখন সেখানে বলেছি এটাকে কার্বনাইল গ্রুপ। সো যখন দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা আসলে একটা কার্বনাইল গ্রুপ আর একটা হাইড্রোক্সিল গ্রুপ। তাহলে এই দুইটা ফাংশনাল গ্রুপ একসাথে জয়েন করে দেখো, এই যে একটা কার্বনাইল গ্রুপ আর এই একটা হাইড্রোক্সিল গ্রুপ, তাহলে এই দুইটা ফাংশনাল গ্রুপের কম্বিনেশনের মাধ্যমে কিন্তু এটা একটা কার্বক্সিল গ্রুপ তৈরি হলো। সো the functional group COOH is in fact made of a carbonyl group joined to a hydroxyl group। তাহলে আমরা নামটাকেও কিন্তু একটু মডিফাই করতে পারি। দেখো এই যে কার্বনাইল, এই যে কার্বনাইল তারপরে হাইড্রোক্সিল, আমি এইখানে এই যে অংশটুকু বাদ পড়ে যাচ্ছে দেখো, the combined group of COOH is designated as carboxyl, এইটাকে আমরা নাম দিচ্ছি কার্বক্সিল গ্রুপ। তাহলে এই যে কার্বক্সিল গ্রুপটা এটা আসলে কোত্থেকে আসছে দেখো, কার্বনাইল তারপরে হাইড্রোক্সিল, তাহলে এখানে কার্বনাইলের এই যে NYL তারপরে হাইড্রোক্সিলের HYDRO এই পর্যন্ত যদি আমরা অমিট করে দেই, বাদ দিয়ে দেই, তাহলে কার্বক্সিল গ্রুপ। দেখছো এই অংশটা, এই কার্বক্সিলটা কিন্তু কার্বনাইল এবং হাইড্রোক্সিল এই দুইটার কম্বিনেশনে তৈরি হয়েছে। যদিও এইখানে আমরা যে এই যে কার্বনাইল গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ এটা ডিরেক্টলি কার্বনাইল গ্রুপ বা হাইড্রোক্সিল গ্রুপের মতো বিহেভ করে না, যদিও এটার কম্বিনেশন আমরা এতক্ষণে দেখলাম যে আসলে এখানে দেখে মনে হচ্ছে কি যে আসলে এই কার্বক্সিল গ্রুপটা একটা কার্বনাইল গ্রুপ একটা হাইড্রোক্সিল গ্রুপের কম্বিনেশনে তৈরি হয়েছে, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি এটা কিন্তু নাইদার হাইড্রোক্সিল গ্রুপ নর কার্বনাইল গ্রুপ এর কোনটার মতোই কিন্তু আলাদা মানে ইন্ডিভিজুয়ালি বিহেভ করে না। সো সেই ক্ষেত্রে আমরা এই COOH বা কার্বক্সিল গ্রুপ এই গ্রুপটা অথবা এই ধরনের কম্পাউন্ড গুলোকে আলাদা একটা সেপারেট কম্পাউন্ড হিসেবে ডিফারেন্সিয়েট করেছি বা সেপারেট করেছি। দেয়ারফর দ্য কম্পাউন্ডস হুইচ কন্টেইন দ্য কার্বক্সিল গ্রুপ আর অ্যাসিডিক এন্ড আর বেট। আচ্ছা, যে কথাটা বলছি যে অ্যালকোহল, যখন অ্যালকোহল বলি ওই অ্যালকোহলটা কিন্তু অ্যাসিডিক না, অ্যালডিহাইড সেও কিন্তু অ্যাসিডিক না। তাহলে এই দেখো, the carboxyl group taken as a whole shows characteristic properties in its own is regarded as the independent functional group। আসলে এই যে আমি যে বললাম যে আসলে কার্বনাইল গ্রুপ হাইড্রোক্সিল গ্রুপ এই দুইটার কম্বিনেশন হলেও এই দুইটার কম্বিনেশন কার্বক্সিল গ্রুপ এইটার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু নাইদার CO নর OH এর কোনটার সাথেই কিন্তু ইন্ডিভিজুয়ালি যায় না। সো আমরা এই কারণে কার্বক্সিল ফাংশনাল গ্রুপ অথবা COOH এই গ্রুপটাকে আলাদা একটা ফাংশনাল গ্রুপ হিসেবে আইডেন্টিফাই করেছি। আচ্ছা, এখন আমরা একটু দেখি স্ট্রাকচার গুলো। আমরা sp3 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন, তারপরে sp হাইব্রিডাইজেশন সবগুলোই দেখেছি।
সো এখন আমরা এখানে একটু দেখব যে আসলে sp2 sp3 হাইব্রিডাইজেশন বা sp হাইব্রিডাইজেশন এখানে আমরা দুই ধরনের দেখছি। দেখো এখানে আমাদের কার্বক্সিল গ্রুপটা একটু আগে যে ফাংশনাল দেখালাম যে আর সি ডাবল ও এইচ, তাহলে এই যে কার্বন, একটা কার্বন, এই কার্বনটার একটা অক্সিজেনের সাথে একটা ডাবল বন্ড আছে, আর একটা কার্বনের সাথে একটা কার্বনের সাথে একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড, আর এই পাশে আর একটা হাইড্রোজেনের সাথে আর একটা সিঙ্গেল বন্ড। তার মানে এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা একটা পাই, আর এখানে একটা সিগমা বন্ড। আচ্ছা, তাহলে এইখানে আমাদের হাইড্রোজেন থাকতে পারে, অ্যালাইল থাকতে পারে, অ্যালকাইল থাকতে পারে, কার্বন থাকতে পারে, হোয়াটএভার। সো আমাদের এখানে হলো কি যে দেখো এই যে কার্বনের মধ্যে এবং এই অক্সিজেনের মধ্যে যদি ডাবল বন্ড থাকতে হয়, দেন উই নিড টু থিঙ্ক অ্যাবাউট আমাদের অবশ্যই কি লাগবে, একটা sp2 হাইব্রিডাইজড লাগবে, এবং এই কার্বনটা তখন sp2 হাইব্রিডাইজড অরবিটাল থাকবে, আর এই অক্সিজেনটাও কিন্তু sp2 হাইব্রিডাইজড হবে। সো sp2 হাইব্রিডাইজড অরবিটাল হলে সেই ক্ষেত্রে কি হবে যে এইখানে এই কার্বনের একটা আনহাইব্রিডাইজড অরবিটাল এবং এই অক্সিজেনের একটা আনহাইব্রিডাইজড অরবিটাল থাকবে, যেটা দিয়ে পরবর্তীতে কি হবে, একটা সাইড বাই সাইড ওভারল্যাপের ফলে একটা পাই বন্ধন গঠিত হতে পারবে। এইখানে দেখো এটা হলো আমাদের কার্বন অ্যাটম। কার্বন অ্যাটমটা যদি sp2 হাইব্রিডাইজড হয় তাহলে সেক্ষেত্রে কার্বন অ্যাটমটা যদি আমাদের sp2 হাইব্রিডাইজড হয় তাহলে আমরা এখানে দেখাতে পারি, দেখো এই যে কার্বন অ্যাটম আমার রেড পয়েন্টটা, তাহলে এইটা একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, এইটা একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, এইটা একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল। এরপরে এই যে একটা অরবিটাল আছে, আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম 2py বা 2pg, যে কোনো একটা আনহাইব্রিডাইজড। তাহলে এই কার্বনে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল থাকলো, আর একটা অক্সিজেন অ্যাটম, সেটাও কিন্তু sp2 হাইব্রিডাইজড। আচ্ছা, sp2 হাইব্রিডাইজড যদি হয় সেই ক্ষেত্রে এইখানে এই অক্সিজেন, এটা হলো অক্সিজেন অ্যাটম, তাহলে এই অক্সিজেনটা একটা sp2 হাইব্রিডাইজ যদি হয় তাহলে একটা আছে আমাদের আনহাইব্রিডাইজড, এটা কিন্তু আনহাইব্রিডাইজড অরবিটাল হিসেবে আছে। তাহলে এইটা একটা sp2 হাইব্রিডাইজড, এইটা একটা sp2 হাইব্রিডাইজড, এইটা একটা sp2 হাইব্রিডাইজড। তাহলে এখন এই sp2 হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে তাহলে এইখানে একটা হেড টু হেড ওভারল্যাপের ফলে একটা সিগমা বন্ধন হলো। আবার আর একটা অক্সিজেন সেটাও একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল। তার মানে এখানে যতগুলো আমরা যতগুলো অ্যাটম নিয়েছি, কার্বন আর দুইটা অক্সিজেন, তিনটা অ্যাটমেই কিন্তু sp2 হাইব্রিডাইজড অরবিটাল আছে। সো এখন দেখো এখানে আমাদের এখানটা আগে দেখি, এখানে এই যে কার্বন এবং এই অক্সিজেন এর মধ্যে এইটার একটা হেড টু হেড ওভারল্যাপের ফলে এখানে একটা সিগমা বন্ধন গঠিত হলো। তারপরে এই কার্বনে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল আছে, এই অক্সিজেনে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল আছে। সো এখন যদি এই অরবিটালটা আর এই অরবিটালটার মধ্যে ওভারল্যাপ হয়, হেড মানে সাইড বাই সাইড, তাহলে অলরেডি আমাদের এখানে একটা সিগমা বন্ধন আছে আর এখানে একটা পাই বন্ধন গঠিত হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে আসলে এই কার্বন এবং এই অক্সিজেনের মধ্যে এই যে একটা ওভারল্যাপের ফলে, এই ওভারল্যাপের ফলে এখানে একটা পাই বন্ধন গঠিত হয়েছে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এই কার্বন কার্বন ডাবল বন্ডটা হয়ে গেল। দেন এই যে অক্সিজেনটা আছে আর এই অক্সিজেনের এই কার্বনের মধ্যে এখানে একটা হেড টু হেড ওভারল্যাপের ফলে এখানে একটা সিগমা বন্ধন গঠিত হলো। এখন এই যে অক্সিজেন, এই অক্সিজেনের একটা আনহাইব্রিডাইজড অরবিটাল থেকে গেছে, আর এইখানে একটা sp2, তাহলে এই sp2 এর সাথে একটা হাইড্রোজেন এখানে একটা সিগমা বন্ধন গঠিত করলো, আর এইটা একটা আনহাইব্রিডাইজড অরবিটাল, এটা হলো হাইব্রিডাইজড অরবিটাল থেকে গেল sp2 হাইব্রিডাইজড। তাহলে এখানে sp2 দুইটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। তাহলে এখন এই যে sp2 এটা একটা আনহাইব্রিডাইজড অরবিটাল থেকে গেল, আসলে এইখানে এই ইলেকট্রনটাই এক্সেস ইলেকট্রন হিসেবে আছে। এখন এই কারণেই কিন্তু দেখো এই পাই ইলেকট্রন বা এই যে আনহাইব্রিডাইজড ইলেকট্রন, এটা কিন্তু চাইলে কখনো কখনো এই যে কার্বনের যে sp2 আনহাইব্রিডাইজড যে অরবিটালটা আছে, এই অরবিটালটা এর সাথে কিন্তু এটা একটা ওভারল্যাপ করতে পারে। এই কারণেই কিন্তু এখানে একটা রেজোন্যান্স স্ট্রাকচার তৈরি হয়। তার মানে কি যে আসলে ডাবল বন্ডটা আমরা এখানে দেখাইছি যে আসলে অ্যাকচুয়ালি এই যে কার্বন এবং এই অক্সিজেনের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হয়, কিন্তু ইন রিয়ালিটি আসলে এই যে এই অক্সিজেন এবং এই কার্বনের মধ্যে এর মধ্যে কিন্তু একটা
পার্শিয়ালি একটা ডাবল বন্ড তৈরি হয়, আবার এর মধ্যে একটা পার্শিয়ালি ডাবল বন্ড তৈরি হয়। যে কারণে আমরা দেখব কি এই যে কার্বন 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 অক্সিজেন ডাবল বন্ড, এই লেন্থটা অ্যাকচুয়ালি যে কার্বনাইল গ্রুপের মধ্যে সিও কার্বনাইল গ্রুপের মধ্যে যে কার্বন কার্বন ডাবল বন্ড তার বন্ড লেন্থ এবং এইখানে যে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, এই বন্ড লেন্থ যে কার্বন অক্সিজেন যে সিঙ্গেল বন্ড বা অ্যালকোহলের মধ্যে যে সিঙ্গেল বন্ডটা, এই যে বন্ড লেন্থ এইটার কিন্তু এইখানে যে সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ড কার্বন অক্সিজেনের মধ্যে অথবা অ্যালকোহলের মধ্যে যে সিঙ্গেল বন্ড সেই বন্ডের বন্ড লেন্থের থেকে এটা অনেকটা ছোট। আর এই বন্ড লেন্থটা ডাবল বন্ড যখন আমরা বলছি যে এখানে ডাবল বন্ড, তাহলে সেক্ষেত্রে কার্বনাইল গ্রুপের মধ্যে যে ডাবল বন্ড তার থেকে এই লেন্থটা একটু বড়। তার মানে এইটা নট 100% পিওর ডাবল বন্ড আর এইখানে নট 100% পিওর সিঙ্গেল বন্ড। সো এইখানে বন্ডটা আসলে ইন বিটুইন একটা ক্যারেক্টারিস্টিক শো করে, যে কারণে আমরা এখানে একটা রেজোন্যান্স স্ট্রাকচার দেখাবো। সো এই দেখো ডিলোকালাইজড পাই ইলেকট্রন ক্লাউড, তাহলে এই যে আসলে পাই ইলেকট্রন ক্লাউডটা এই অক্সিজেনের সাথেও শেয়ার করা থাকে, আবার এইটা এই অক্সিজেনের সাথেও শেয়ার করা থাকে, যে কারণে এই বন্ডটা পিওর ডাবল বন্ড না আর এই বন্ডটা পিওর সিঙ্গেল বন্ড না। এখানে কিছুটা ডাবল বন্ডের ক্যারেক্টারিস্টিক্স আছে এবং এখানেও কিছু সিঙ্গেল ডাবল বন্ডের এবং সিঙ্গেল বন্ডের ক্যারেক্টারিস্টিক্স আছে। সো দ্যাট এই ধরনের স্ট্রাকচারটা, এই যে রেজোন্যান্স স্ট্রাকচার অথবা ডিলোকালাইজ পাই ইলেকট্রন, এর কারণেই কিন্তু এটা ওই অ্যালডিহাইড বা কার্বক্সিল সরি অ্যালকোহল এর থেকে একটু আলাদা। আচ্ছা, তাহলে এখন দেখি এই যে আমি যে বন্ডের কথা বলেছি, দেখো অ্যালকোহলের মধ্যে যে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড এর বন্ড লেন্থ হলো 1.43, কিন্তু আমরা যখন কার্বক্সিলিক অ্যাসিডের কথা বলি তখন দেখো এই যে কার্বন অক্সিজেন এর বন্ড লেন্থ হলো 1.36, যেটা আমি এখানে দেখিয়েছি যে এইখানে এই কার্বন এবং এই অক্সিজেন এর মধ্যে যদি পিওর সিঙ্গেল বন্ড বা 100% পিওর সিঙ্গেল বন্ড থাকতো, দেন we should get the bond length around 1.43 which is similar to alcohol, but এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে হলো 1.43 অ্যামস্ট্রং আর এখানে পাচ্ছি 1.36 অ্যামস্ট্রং। তার মানে কি এই বন্ড লেন্থটা এর থেকে অনেকটাই ছোট। আবার এই ডাবল বন্ড কার্বন অক্সিজেন ডাবল বন্ড যদি এই দেখো আমাদের কিটোনের মধ্যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড বা অ্যালডিহাইড বা কিটোন যাই বলি না কেন, তাহলে সেক্ষেত্রে এখানে বন্ড লেন্থ আছে 1.20 অ্যামস্ট্রং। তাহলে এই বন্ড লেন্থ কার্বন অক্সিজেন এটা যতটা স্ট্রং, তাহলে কার্বন অক্সিজেন বন্ড লেন্থ হলো 1.20, কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা পাচ্ছি তার বন্ড লেন্থ হলো 1.23। তার মানে এই বন্ড লেন্থটা যতটা স্ট্রং এই বন্ড লেন্থটা কিন্তু ততটা স্ট্রং নয়। অথবা এইখানে যদি বলি যে এইখানে যেমন এই যে কার্বন অক্সিজেন বন্ডটা এখানে 1.43 অ্যামস্ট্রং, মানে এটার লেন্থটা অনেকটা বেশি কম্পেয়ার টু দিস। সো এই বন্ড লেন্থটা আরো বেশি স্ট্রং। সো এইটা যতটা লুজ মানে এটা বেশি দূরত্ব থাকার কারণে এটা বন্ড লেন্থটা একটু বেশি এবং এটার আকর্ষণ শক্তিটা একটু কম, কিন্তু এইখানে আকর্ষণ শক্তিটা অনেকটা বেশি হওয়ার কারণে এর বন্ড লেন্থটা অনেকটা কমে গেছে। সো তাহলে আমরা আসলে বলতে পারি কি যে এইখানে যে সিঙ্গেল বন্ড, তাহলে এই সিঙ্গেল বন্ড is not exactly single bond and this double bond not exactly double bond. It has some characteristics in between single bond and double bond. Also this is true for this bond. So এই দুইটার ক্ষেত্রে এখানে কিন্তু আমার এখানে এক্সপ্লেইন দেওয়া আছে, বলা আছে। সো এখন দেখো এই যে একটু নেমিং এর জন্য যদি বলি আমরা এই যে কার্বক্সিলিক অ্যাসিড গুলো কিভাবে আমরা নেমিং করে থাকি, আইইউপ্যাক যে রুল আছে আমরা নরমালি সেটাই ফলো করব। তবে কখনো কখনো আমরা কিছু কিছু ক্ষেত্রে এটার জেনারেল নেম বা ট্রিভিয়াল নেম গুলো ব্যবহার করে থাকি। যেমন মিথানোইক অ্যাসিড, এই যে এটা হলো মিথানোইক অ্যাসিড, কিন্তু এটার জেনারেল বা কমন নেম হলো একটা ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিড আসলে কেন হয়, যে আমরা জানি যে আসলে এই যে ফর্মিক অ্যাসিডটা এটা ফর্মিকা নামে মানে পিঁপড়া থেকে আসলে পিঁপড়ার কামড়ে এই যে ফর্মিক অ্যাসিডটা পাওয়া যায়, এক ধরনের পিঁপড়া, এবং এই ফর্মিক অ্যাসিডের যে পিঁপড়া যেটা বললাম অ্যান্ট, তাহলে এই অ্যান্টের ল্যাটিন নাম হলো ফর্মিকা, যে কারণে ওই ফর্মিকা থেকে পাওয়া যায় বলে এটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। সিমিলারলি আমরা এখানে যে কতগুলো কমন নেম আছে, যে অনেকগুলো অ্যাসিড আছে তার ভিতরে অনেকগুলো কমন নেম আছে, তবে যদি আমরা কখনো এক্সামিনেশনে আমরা বলে দেই যদি নেমিং করতে বলি দেন you must need to write down this one. Normally common nameটা
আমরা ব্যবহার করি, কারণ ব্যবহার করতে মানুষের যেমন বিভিন্ন মানুষের ডাকনাম থাকে, তাহলে ঠিক ওরকম একটা ডাকনাম এখানে আছে। সো আমরা ফর্মিক অ্যাসিড বললে আসলে এই মিথানোয়িক অ্যাসিডই বুঝবো। আচ্ছা, যাই হোক, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো অ্যাসিডের কমন নেম দেওয়া আছে আর আইইউপ্যাক নেম দেওয়া আছে, তবে তোমরা চেষ্টা করবা যে আইইউপ্যাক নেমটাই লেখার জন্য। ওকে, তারপরে এখন আমরা যাব কিভাবে সিনথেসিস করা যেতে পারে। সিনথেসিসের অনেকগুলো প্রসেস আমরা অলরেডি জানি, যে কারণে এটা আমি খুব ডিটেইলসে যাব না। অক্সিডেশন অফ 1 ডিগ্রি অ্যালকোহলস এন্ড অ্যালডিহাইডস, যেটা আমরা অলরেডি অ্যালকোহলের চ্যাপ্টারে এবং অ্যালডিহাইডের চ্যাপ্টারে পড়েছি, যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করা হয় দেন ইউ উইল গেট ফার্স্ট অ্যালডিহাইড এন্ড দেন কার্বক্সিলিক অ্যাসিডস। সো আমরা কি ধরনের ইউজ করতে পারি, যে অক্সিডাইজিং এজেন্ট, এটা আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, এই ধরনের কোনো মিনারেল অ্যাসিড। সো এই যে আমরা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করে এই অ্যালকোহল বা অ্যালডিহাইড একে অক্সিডাইজ করছি, অক্সিডাইজ করলে আমরা ফাইনাল প্রোডাক্ট হিসেবে কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট অর ওয়ান অফ দ্য মোস্ট ইউজেবল যে সিনথেসিস মেথড ফর দ্য কার্বক্সিলিক অ্যাসিডস। ওকে, দ্য ওভারঅল রিয়াকশন, আসলে এই যে আমরা এই রিয়াকশনটা কিন্তু আমরা সেই যে ইন্টারমিডিয়েটে তোমরা যখন জারণ বিজারণ পড়ে আসছো, সেই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে ছিল। এই যে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট আর এই যে 16H+, তো এটাকে ব্যালেন্স করতে এই ব্যালেন্স ইকুয়েশনটা আমরা এই সেমিস্টারে বা আগের সেমিস্টারেও দেখাইনি, জাস্ট এখানে আমি একটা পেয়ে গেলাম বলে হঠাৎ করে তোমাদেরকে দেখাই দিলাম যে এই বিক্রিয়াটা আসলে আমরা এই যে পটাশিয়াম ডাইক্রোমেট 16H+, সেখানে 16 সালফিউর মানে 8 মলিকুল সালফিউরিক অ্যাসিড হতে পারে অথবা 16 মলিকুল অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে। সো এই হলো আমাদের একটা জাস্ট জেনারেল এক্সাম্পল। আমাদের মেইন হলো এখান থেকে পাবো কি, আসলে এই ন্যাসেন্ট অক্সিজেন। তাহলে এই ন্যাসেন্ট অক্সিজেন যদি পাই, সেই ন্যাসেন্ট অক্সিজেনকে আমরা ব্যবহার করে এই যে অ্যালকোহলকে অক্সিডাইজ করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। সো এই হলো আমাদের, এই দেখো আরেকটা আছে, এই যে 2-মিথাইল 1-পেন্টানল। তাহলে 2-মিথাইল 1-পেন্টানল, এটা একটা লং চেইন, একটা ব্রাঞ্চও আছে। তো সেক্ষেত্রে এটাকে আমরা এটা অক্সিডাইজ করলাম, অক্সিডাইজ করে 2-মিথাইল 1-পেন্টানোয়িক অ্যাসিড। সো একইভাবে আমরা মানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার জন্য মোস্ট মানে সর্বপ্রথম যে পদ্ধতিটা, যেটা আমরা অলরেডি শিখেছি, যে অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। প্রথমে একটা স্টেপ হয় যে এটা অ্যালডিহাইড তৈরি করে, সেটা এবং ওভারঅল সবসময় কি করতে হবে, এটা হলো আমাদের প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলের বেলায় আলাদা, সেকেন্ডারি অ্যালকোহলকে আমরা কি করলে অক্সিডাইজ করলে প্রথমে পাই মানে কিটোন, এবং তার পরবর্তীতে নরমালি কিটোনকে অক্সিডাইজ করা যায় না, যদি খুব পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করা হয়, তাহলে আমরা সেখান থেকে কি পেতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি, এবং সেখানে কার্বনের সংখ্যা কিন্তু একটা রিডিউস করে যায়। একটা সেকেন্ড, আমি একটু সাউন্ড হচ্ছে বেশি। আচ্ছা, তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার জন্য আমরা ব্যবহার করব জাস্ট 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, এবং সেটাকে অক্সিডাইজ করলে প্রথমে অ্যালডিহাইড, তার পরবর্তীতে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, অক্সিডেশন অফ মিথাইল কিটোনস। আচ্ছা, এই যে মিথাইল কিটোনস আমরা শুধু নিয়েছি, কারণ হলো কি, যদি আমাদের আনসিমেট্রিক কিটোন যদি আমরা নেই, হ্যাঁ, সেক্ষেত্রে হবে কি, যে মানে শুধু মিথাইল কিটোন, কারণ আমাদের এই যে একটা সাইডে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড দরকার, তাহলে এই অংশটা মিথাইল কিটোন, দেখো এখান থেকে এর পরবর্তীতে হাইড্রোলাইসিস করে আমরা মেইনলি পেতে চাই একটা কার্বক্সিল গ্রুপ এট দ্য এন্ড। যদি আমাদের অন্য কোনো কিটোন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইরকম এন্ডে কার্বক্সিল গ্রুপ পাবো না, যে কারণে আমরা এখানে নিচ্ছি অক্সিডেশন অফ মিথাইল কিটোনস। এই রিঅ্যাকশনটার আরেকটা নাম আছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। সো হ্যালোফর্ম রিঅ্যাকশনটা আমরা যদি দেখি যে সেটা কিভাবে হচ্ছে, মিথাইল কিটোনস অন অক্সিডেশন উইথ এ হ্যালোজেন and hydroxide ions produce a carboxylic acid containing 1 carbon atom less than the starting ketone. Haloform is a byproduct. For example, এই যে এখানে তাহলে মিথাইল কিটোন, এই মিথাইল কিটোনকে আমরা কি করছি,
সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে হ্যালোজেনেশন করছি। তো হ্যালোজেনেশন করলে কি হবে, এই যে CH3, এই CH3 এর তিনটা হাইড্রোজেন তিনটা ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট হয়ে গেল অথবা রিপ্লেস হলো। সো উই আর গেটিং RCOCl। তাহলে এই যে আমাদের মিথাইল কিটোন, তাহলে মিথাইল কিটোন থেকে আমরা প্রথমে কি করলাম, এই যে হ্যালোজেনেশন করলাম। হ্যালোজেনেশন করলে সেক্ষেত্রে আমরা এই যে তিনটা হাইড্রোজেন তিনটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে গেল। দেন ফার্দার আবার কি করা হবে, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে, তাহলে সেক্ষেত্রে এখন এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম, এই যে ক্লোরাইড, সোডিয়াম সল্ট, সোডিয়াম কার্বক্সিলেট, সোডিয়াম কার্বক্সিলেট তৈরি হলো। এই সোডিয়াম কার্বক্সিলেট আর হলো ক্লোরোফর্ম। তাহলে এই যে তিনটা ক্লোরিন, এই তিনটা ক্লোরিন এর সাথে এই যে এখানে CH3, এই কার্বন সহ একটা, তাহলে এই হাইড্রোজেন, এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের NaO এই পার্টটা এর সাথে যুক্ত হয়ে যাবে। আর এই যে কার্বন ট্রাইক্লোরাইড, তাহলে CCl3 এইটা একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ক্লোরোফর্ম তৈরি করলো, আর আমাদের সোডিয়াম কার্বক্সিলেট এটা পেলাম। তাহলে এখন এই যে ইথাইল মিথাইল কিটোন, ঠিক একইভাবে আরেকটা एग्जांपल দেওয়া হলো। সো এখান থেকে আমরা এই যে সোডিয়াম কার্বক্সিলেট এর একটা সল্ট পাই। আসলে এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে আমরা এখান থেকে একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। সো আমরা অত দূর আর গেলাম না, জাস্ট এই যে যদি সল্ট পেয়ে গেছি, তো সল্ট পেয়ে যাওয়া মানে এটা জাস্ট হাইড্রোলাইসিস করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবো, দ্যাটস ফাইন। তারপরে আছে কি হাইড্রোলাইসিস অফ এস্টার। অলরেডি আমরা এটা শিখেছি যে যখন অ্যালকোহলের চ্যাপ্টার পড়েছি সেখানে আমরা এস্টার পড়েছি এবং এস্টারটা তৈরি করছি কিভাবে। সেই এস্টারটা তৈরি করার প্রসেস ছিল আমাদের অ্যালকোহলের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া অ্যালকোহলের সাথে যদি বিক্রিয়া হয় দেন উইল গেট এস্টার। তাহলে এখন বিক্রিয়াটা যদি আমরা উল্টো ভাবে করি, তাহলে এই যে এস্টারকে আমরা আসলে এই কার্বক্সিলিক অ্যাসিড এবং একটা অ্যালকোহল এখান থেকে 1 মলিকুল অফ ওয়াটার রিমুভ করে কিন্তু এস্টার তৈরি করেছিলাম। তাহলে এখন আমরা ওই বিক্রিয়াটাকে একটু উল্টো ভাবে করি, যাতে 1 মলিকুল ওয়াটার রিমুভ করেছিলাম, তো এখানে কি করব, এই এস্টারের সাথে যদি 1 মলিকুল ওয়াটার অ্যাড করে দিতে পারি দেন উই ক্যান গেট carboxylic acid and alcohol. So hydrolysis of esters on hydrolysis with mineral acids or alkalis yield the corresponding carboxylic acid and alcohol. তাহলে এই যে আমাদের এস্টার আছে, এই এস্টারের সাথে আমরা যদি ওয়াটার অ্যাড করে দেই ইন প্রেজেন্স অফ এনি মিনারেল অ্যাসিড, তাহলে সেক্ষেত্রে কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যালকোহল পাওয়া যাবে। When alkali is used, the free acid is obtained from the resulting sodium carboxylate after acidification. So তাহলে ওইটা আমরা অ্যালকালিও ব্যবহার করতে পারি, তবে এখানে যেহেতু আমরা অ্যাসিড ব্যবহার করেছি সেক্ষেত্রে আমরা সরাসরি এই যে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল পাচ্ছি। ওকে, তাহলে এই যে অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন কিন্তু তোমরা শিখেছো, সেই অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনের আমরা রিভার্স রিঅ্যাকশন করলাম এখন, জাস্ট হাইড্রোলাইসিস অফ এস্টার। আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে সাবান তৈরি করতে কি লাগে দেখো, মেনি এস্টারস অকার ইন নেচার এন্ড সার্ভ অ্যাজ সোর্স অফ কার্বক্সিলিক অ্যাসিডস। Oils and fats are triglycerides of higher carboxylic acids, which on hydrolysis with alkali yield glycerol and sodium or potassium salts of palmitic acid C15H31 and stearic acid. তাহলে এই যে these salts are called soap on treatment with the mineral acid could be converted to free carboxylic acid. তাহলে এই যে আমাদের একটা আছে যে প্রেজেন্ট ইন অয়েলস এন্ড ফ্যাটস, এই হলো আমাদের একটা সল্ট, তাই না? তাহলে এইটা থেকে যে হুইচ হাইড্রোলাইসিস অন, তাহলে অয়েলস এন্ড ফ্যাটস আর ট্রাইগ্লিসারাইড, সরি এটা ট্রাইগ্লিসারাইড একটা, এই ট্রাইগ্লিসারাইড এটাকে উইথ অ্যালকালি ইল্ড গ্লিসারল, যখন আমরা অ্যালকালি দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি এটার সাথে কি করি তাহলে আমরা পাবো কি গ্লিসারল, তাই না? এই যে গ্লিসারল পেলাম, আর এর পরবর্তীতে কি হবে, গ্লিসারল এন্ড সোডিয়াম অর পটাশিয়াম সল্টস অফ পামিটিক অ্যাসিড এন্ড স্টিয়ারিক অ্যাসিড। তাহলে এই যে পামিটিক অ্যাসিড বা স্টিয়ারিক অ্যাসিড এটা আমরা পাবো। সো এই যে এইগুলোকে আমরা হাইড্রোলাইসিস করে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা একটু আগে যেটা দেখালাম আমরা এস্টারকে, এটাও কিন্তু একটা এস্টার আর এটাও কিন্তু একটা এস্টার। দেখো আমাদের যে এস্টারের যে গ্রুপটা আছে আর সি ডাবল ও আর,
আমাদের কিন্তু এটাও কিন্তু এক কাইন্ড অফ এস্টার, তবে যেহেতু তিনটা এস্টার একসাথে আছে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ট্রাই এস্টার বা ট্রাইগ্লিসারাইড এরকম করে বলি। সো তাহলে সেখান থেকে আমরা হাইড্রোলাইসিস করে পাচ্ছি যে আসলে গ্লিসারল আর স্টিয়ারিক অ্যাসিড অথবা পামিটিক অ্যাসিড। তো এইগুলো এভাবেও কিন্তু আমরা এই যে অ্যাসিড তৈরি করতে পারি। সো আমরা যে হাই ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, যে হাই ফ্যাটি অ্যাসিড বিভিন্ন ধরনের অ্যানিমালের ফ্যাট থেকে, সেগুলোকে যদি আমরা এই হাইড্রোলাইসিস করি তার প্রথমে পাবো গ্লিসারল আর তারপরে হলো অ্যাসিড। তো এরকম করেও কিন্তু অ্যাসিড সিনথেসিস করা যেতে পারে। হাইড্রোলাইসিস অফ নাইট্রাইটস, আচ্ছা তাহলে নাইট্রাইল নট নাইট্রাইট, hydrolysis of nitriles, a very good method for the preparation of monocarboxylic acid is the hydrolysis of alkyl nitriles। তাহলে এই যে অ্যালকাইল নাইট্রাইলকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে কি পাবো? এই দেখো হাইড্রোলাইসিস দ্যাট মিন্স এডিশন অফ ওয়াটার। প্রথমে আমরা পাবো অ্যামাইড, এখানে কার্বন কার্বন আর নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে। তাহলে এখন যদি আমরা 1 মোল অফ ওয়াটার অ্যাড করি তাহলে এখানে কি হচ্ছে দেখো, সি এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা এখানে সি ডাবল ও, তাহলে সি ডাবল ও এই অক্সিজেনটা আসলো, আর এই যে এখানে দুইটা হাইড্রোজেন ছিল সেটা এই নাইট্রোজেনের সাথে এসে যুক্ত হলো NH2 হিসেবে। সো ওভারঅল আমরা এখানে পাচ্ছি একটা অ্যামাইড। অ্যামাইডকে যদি আবার ফার্দার হাইড্রোলাইসিস করা হয়, সো very good method for the preparation of monocarboxylic acid is the hydrolysis of alkyl nitriles। তাহলে এই যে অ্যালকাইল নাইট্রাইলকে আমরা হাইড্রোলাইসিস করে অ্যামাইড পাচ্ছি এবং ফার্দার আবার হাইড্রোলাইসিস করে আর CONH4 ONH4, তাহলে this hydrolysis is catalyzed by acid or base। সো এটাকে অ্যাসিড বা বেস আমরা যে কোনো ভাবে হাইড্রোলাইসিস করতে পারি, ক্যাটালাইজ করতে পারি, and is carried by filling nitrites with aqueous acid or alkali. When acid is used, the ammonium carboxylate formed above gives free carboxylic acid and ammonium salt of the mineral acid। So মিনারেল অ্যাসিডের অ্যামোনিয়াম সল্ট, যেটা এই যে এটা একটা অ্যামোনিয়াম সল্ট পেলাম। সো এই যে অ্যামোনিয়াম সল্টকে আবার যদি আমরা কি করি, এই যে হাইড্রোলাইসিস সরি অ্যাসিডেফাই, অ্যাসিড অ্যাড করলাম, অ্যাসিড অ্যাড করলে দেন উই আর গেটিং দ্য কার্বক্সিলিক অ্যাসিড আর এই যে সল্ট আছে। তাহলে এই যে আমরা অ্যামোনিয়াম কার্বক্সিলেট সল্ট পেয়েছি, এই সল্টটা অ্যামোনিয়াম কার্বক্সিলেট সল্ট সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যে কোনো একটা মিনারেল অ্যাসিড অ্যাড করলে আমরা এই যে কার্বক্সিলিক অ্যাসিড পেলাম আর অ্যামোনিয়াম ক্লোরাইড। When alkali is used for hydrolysis, sodium or potassium carboxylate and ammonia is produced। যদি আমরা অ্যালকালি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে the carboxylate is decomposed। When alkali is used for hydrolysis, sodium or potassium carboxylate and ammonia is produced। The carboxylate is then decomposed with the mineral acid। তাহলে এই যে সল্ট, মিনারেল অ্যাসিড, সোডিয়াম কার্বক্সিলেট, অ্যামোনিয়া, ওয়াটার। সো এরকম করে আমরা এই যে অ্যামোনিয়াম যে সল্টটা পেলাম কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, সেটার সাথে যদি মিনারেল অ্যাসিড অ্যাড করি দেন উই আর গেটিং সোডিয়াম কার্বক্সিলেট, অ্যামোনিয়া, ওয়াটার। সো আমাদের দরকার এরপরে এই যে অ্যামোনিয়াম সল্ট, তাহলে সোডিয়াম সল্ট, সরি এটা অ্যামোনিয়াম, এটা হলো অ্যামোনিয়াম সল্ট আর এটা হলো সোডিয়াম সল্ট। সো সোডিয়াম সল্টকে আমরা কি করছি আবার ফার্দার একটা অ্যালকালি অ্যাড করে, তাহলে সেক্ষেত্রে এই যে সোডিয়াম আর এই যে এখানে সোডিয়াম এই আসলো থেকে, আচ্ছা তাহলে আর একটা রিঅ্যাকশনের, আচ্ছা এখানে আমাদের যে HCl ছিল সেই HCl এর পার্টটা এখানে ONA তারপরে একটা Cl থাকার কথা এখানে, তাহলে সেটা মিলে আমাদের সোডিয়াম ক্লোরাইড এই সল্ট হবে আর কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা এখন আর একটা খুব ইম্পর্টেন্ট প্রসেস আমরা দেখব, এই যে কার্বনেশন। কার্বনেশন মানেটা কি? আমরা একটা মলিকুলের সাথে যদি কার্বন অ্যাড করতে পারি সেটাকে বলা হয় অবশ্য কার্বনেশন। যেমন আমরা হাইড্রোলাইসিস বলেছি, হাইড্রোলাইসিস মানে এডিশন অফ ওয়াটার, আর কার্বনেশন মানে হলো এডিশন অফ কার্বন। তাহলে সেক্ষেত্রে দেখো কার্বনেশন অফ অর্গানোমেটালিক কম্পাউন্ডস, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট জেনারেল মেথডস ফর দ্য প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিডস। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মেথড। অ্যান অ্যাপ্রোপ্রিয়েট গ্রিগনার রিয়েজেন্ট সম্পর্কে তোমরা সবাই জানো, RMGX, তাই না? RMGX এটা হলো আমাদের গ্রিগনার রিয়েজেন্ট। সো দিস ইজ
তাহলে an appropriate Grignard reagent or lithium reagent is treated with anhydrous carbon dioxide. সো আমরা কি করব, গ্রিগনার্ড রিয়েজেন্ট একটা তৈরি করব। এই যে আমাদের একটা কমপ্লেক্স অ্যাডাক্ট, এই হলো আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম, সরি এটা হলো অ্যালকাইল হ্যালাইড। তাহলে এই অ্যালকাইল হ্যালাইডের সাথে এই যে আমরা ম্যাগনেসিয়াম প্রথমে কি করলাম, এই হলো আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করলাম। তাহলে এই গ্রিগনার্ড রিয়েজেন্টকে কি করা হবে, the complex adduct thus formed on hydrolysis। তাহলে এরপরে কি করব, আমরা এটাকে হাইড্রোলাইসিস করব। এই যে গ্রিগনার্ড রিয়েজেন্ট, এই গ্রিগনার্ড রিয়েজেন্টটাকে আমরা হাইড্রোলাইসিস করব। তাহলে an appropriate Grignard reagent or lithium reagent is treated with anhydrous carbon dioxide. The complex adduct thus formed on hydrolysis with the mineral acid yields the carboxylic acids. তাহলে এই যে আমাদের এটা তৈরি হলো গ্রিগনার্ড রিয়েজেন্ট, এই গ্রিগনার্ড রিয়েজেন্টটাকে আমরা হাইড্রোলাইসিস করব। তখন আসলে আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড এবং এই যে ওয়াটার এটা ইউজ করতেছি, এটার একটা কমন নাম আছে, এটা হলো ড্রাই আইস। তোমরা ড্রাই আইস সম্পর্কে জানো। আসলে ড্রাই আইসটা কি করে, এই ড্রাই আইসটা, the dry ice not only serves as the source of carbon dioxide but also provides low temperature। যে আসলে আমরা এই যে ওয়াটার এবং আইস মানে তাহলে এইটা দিয়ে আমরা একটা সিস্টেমের টেম্পারেচারটাকে অনেকটা লো করতে পারি। নরমালি তুমি যদি আইস নাও সেক্ষেত্রে 0°C বা তার নিচে যদি আরো যেতে চাও, কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস সহযোগে যদি আমরা এই যে আইসটা নেই, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা লো টেম্পারেচার দিতে পারে। তাহলে এই ড্রাই আইসটা কি করছে, যে এখানে কার্বনেশন করব আমরা। তাহলে এইখানে কার্বনেশন মানে হলো যে এই যে গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে কার্বন ডাই অক্সাইড অ্যাড করা। সো আসলে আমরা যখন এই বিক্রিয়ায় হাইড্রোলাইসিস করছি উইথ দ্য হেল্প অফ কার্বন ডাই অক্সাইড, তখন আসলে এটাকে আমরা বলছি ড্রাই আইস। সো the dry ice is not only serves as the source of carbon dioxide but also provides a low temperature for the reaction. The preparation of a carboxylic acid by this method may be illustrated by the following example. তাহলে এই যে আমার গ্রিগনার্ড রিয়েজেন্ট সেটাকে আমরা হাইড্রোলাইসিস করছি উইথ এডিশন অফ কার্বন ডাই অক্সাইড। তারপরে কি হচ্ছে, তাহলে হাইড্রোলাইসিস হয়ে আমার এই যে MgCl এই পার্টটা তখন আর থাকছে না, তখন কি হচ্ছে COO এই MgClটাকে পুরোপুরি রিপ্লেস করে COO এই অংশটা যুক্ত হচ্ছে, আর যেহেতু হাইড্রোলাইসিস করেছিলাম সেখান থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে। সো ওভারঅল উই আর গেটিং এ কার্বক্সিলিক অ্যাসিড। এই দেখো এই অংশটা, তাহলে এই যে আমাদের MgCl পার্টটা ছিল, এই পার্টটা পুরোটা কিন্তু কার্বন ডাই অক্সাইড এই অংশটা দিয়ে রিমুভ হয়ে গেল। আর এই হাইড্রোজেনটা আসলো কোথা থেকে, এই যে আমরা হাইড্রোলাইসিস করেছি সেই হাইড্রোলাইসিসের এখানে হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন আসলো। আর বাকি যে অংশটা এই যে MgCl ওই পার্টটা আমরা এখানে দেখাইনি, কারণ ওইটা আমাদের সাইড প্রোডাক্ট আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে এতটা গুরুত্বপূর্ণ না। আমাদের মেইন যে প্রোডাক্টটা থাকবে সেটাকে ফোকাস করতে হবে, অথবা সেটা যদি দেখাতে পারো দ্যাট ইজ ফাইন। আচ্ছা, এরপরে আমরা দেখো কার্বনাইলেশন। এটা দেখাইছি কার্বনেশন, ওটা হলো কার্বন ডাই অক্সাইড, এডিশন অফ কার্বন ডাই অক্সাইড। আর কার্বনেশন যেটা, কার্বনাইলেশন এটা হলো এডিশন অফ কার্বন মনোক্সাইড। দেখো দিস ইজ এ রিসেন্ট মেথড ফর দ্য প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড ফ্রম অ্যালকিনস। সো আগেরটা ছিল আমাদের একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কার্বনেশন করব। আর যদি আমরা অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে চাই, দেন উই উইল প্রসিড বাই দ্য কার্বনাইলেশন। সো কিভাবে, এই যে একটা অ্যালকিনের সাথে কার্বন মনোক্সাইড এবং ওয়াটার হাইড্রোলাইসিস। সো in this is a recent method for the preparation of carboxylic acids from alkenes. The alkene is heated with carbon monoxide and steam under pressure of 300 to 400 degrees Celsius. তার মানে কি, যে আসলে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াসে এই যে ওয়াটার ভ্যাপার নিয়ে কার্বন মনোক্সাইড সহযোগে যদি আমরা অ্যালকিন এটা একসাথে উত্তপ্ত করি ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড, দেখো H3PO4, তাহলে এই ফসফরিক অ্যাসিডটা আমাদের একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এখানে। সো ফসফরিক অ্যাসিডকে যদি ক্যাটালিস্ট হিসেবে ইউজ করে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা হিট করি, দেন উইল গেট প্রোপিনোয়িক অ্যাসিড। অথবা অ্যালকিন থেকে আমরা
ওয়ান মলিকুল, দেখো এখানে আমাদের কার্বনের সংখ্যা ছিল 2 আর একটা কার্বন এখানে যুক্ত হচ্ছে, তাহলে ওভারঅল এখানে আমরা পাচ্ছি 3টা কার্বন কন্টেনিং একটা কার্বক্সিলিক অ্যাসিড। সো এখানে আমাদের কি ছিল, এখানেও কিন্তু একটা কার্বন এক্সট্রা যুক্ত হয়েছে। দেখো এখানে যতগুলো কার্বন ছিল এখানে আছে মিথাইল পেন্টেন, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা কার্বন ছিল এখানে। এবং ফাইনালি আমরা যখন প্রোডাক্ট পাচ্ছি এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড একটা কার্বন আছে, সেই কার্বনটা এখানে যুক্ত হচ্ছে। সো ফাইনালি উই আর গেটিং, এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7টা কার্বন আছে এখানে। আমরা শুরু করেছিলাম 6টা কার্বন নিয়ে, আর একটা কার্বন ডাই অক্সাইড অ্যাড করেছি। সো উই আর গেটিং a compound or carboxylic acid having 7 carbon atoms. Similarly, when we are performing the carbonylation, we also increase the number of carbon, but we can synthesis carboxylic acid from alkene by carbonylation in the presence of phosphoric acid and heating with steam at 300 to 400 degree Celsius. তাহলে এই টেম্পারেচারে যদি আমরা অ্যালকিনকে কার্বনাইলেশন করি, then we can get carboxylic acid having the number of carbon increased by 1. Catalytic oxidation long chain hydrocarbons. Long chain hydrocarbon কে আমরা যদি অক্সিডাইজ করি, ক্যাটালাইটিক অক্সিডেশন, এটা আসলে খুব সহজে বা অটোমেটিক্যালি অক্সিডাইজ হবে না। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ক্যাটালাইটিক অক্সিডেশন করতে হবে। So the long chain alkanes obtainable from petroleum can be oxidized to a mixture of carboxylic acid by passing air through at 120 degree Celsius in presence of manganese stearate. একটা ক্যাটালিস্ট হলো ম্যাঙ্গানাস স্টিয়ারেট, আর এটা অক্সিডাইজ করব ইন প্রেজেন্স অফ এই যে ক্যাটালিস্ট, আর টেম্পারেচার হবে 120 ডিগ্রি সেলসিয়াস। এবং এটা একটা লং চেইন অ্যালকেন। তাহলে এই লং চেইন অ্যালকেনটাকে যদি আমরা অক্সিডাইজ করি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। দেখো এই যে ননেন, ননেন মানে 9টা কার্বন বিশিষ্ট যে কম্পাউন্ড, একটা অ্যালকেন, তাহলে এইটাকে আমরা অক্সিডাইজ করছি, দেন উই আর গেটিং ননানোইক অ্যাসিড। ননানোইক অ্যাসিড তাহলে 9টা কার্বন বিশিষ্ট যেটা আছে, এখানে যতগুলো কার্বন আছে এখানেও ঠিক ততগুলো কার্বন থাকবে। আচ্ছা, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিসেন্ট মেথডস ফর দ্য প্রিপারেশন অফ লং চেইন কার্বক্সিলিক অ্যাসিড নিডেড ফর সোপ মেকিং। আসলে এর থেকেও যদি বড় বড় অ্যালকেন আমরা পাই, তাহলে সেখান থেকে যদি আমরা সরাসরি এই ধরনের একটা অ্যাসিড তৈরি করতে পারি, সো ওই অ্যাসিডের সল্ট যদি তৈরি করি, দেন উই ক্যান গেট দ্য সোপ, যেটাকে আমরা সোপ হিসেবে জানি। যে তাহলে এই যে লং চেইন কার্বক্সিলিক অ্যাসিড, এইটা তৈরি করতে পারলেই কিন্তু আমরা সেখান থেকে খুব সহজে সোপ তৈরি করতে পারবো, যেটা বিভিন্ন ধরনের কম্পাউন্ড থেকে আমরা বিভিন্ন ধরনের সোপ পাবো। ওকে, এখন আমরা দেখব এটার ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। সো প্রথমে আমরা চলে যাব ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে। অনেকগুলো ফিজিক্যাল প্রপার্টিজ আছে এবং সেগুলো আমরা অনেকগুলো শিখেছি, যে মানে বিভিন্ন কম্পাউন্ডের, প্রত্যেকটা কম্পাউন্ডের কিন্তু ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি আমরা শিখেছি। সো এখানে কালার, অডর, টেস্ট অর এস্টেট, সরি টেস্ট না এস্টেট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কতগুলো কার্বনের সংখ্যার উপরে ভিত্তি করে যে কার্বক্সিলিক অ্যাসিড, এইগুলো মানে কার্বনের সংখ্যার উপরে ভিত্তি করে কিন্তু এটা কখনো কখনো বাজে গন্ধ থাকে, বা কখনো ভালো স্মেল থাকে, আবার কখনো কখনো এটা টেস্ট অথবা স্টেট, ফিজিক্যাল স্টেট তো আমরা জানি যে নরমালি ফিজিক্যাল স্টেট গুলো কিভাবে পরিবর্তন হয়, যে যতই কার্বনের নাম্বার ছোট থাকলে সেক্ষেত্রে তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অনেকটা কম থাকে। যখন কার্বনের নাম্বার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। ঠিক একইভাবে আমরা এখানে দেখো, the first 9 monocarboxylic acids are colorless liquids, মানে প্রথম 9টা কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম 9টা মেম্বার, মানে কার্বন 1 থেকে শুরু করে কার্বন 9 পর্যন্ত, এগুলো হলো কালারলেস লিকুইড। লিকুইড কেন? কারণ মেল্টিং টেম্পারেচার রুম টেম্পারেচারের নিচে আর বয়লিং টেম্পারেচার রুম টেম্পারেচারের উপরে, সো দ্যাট দে আর লিকুইড এট দ্য রুম টেম্পারেচার। আচ্ছা, while the higher ones are colorless wax like solids, তার মানে ওয়াক্স লাইক যেটা মোমের মতো দেখতে, তো মোমের মতো সলিড, তো সেক্ষেত্রে এটা মোমটাকেও কিন্তু আমরা কালারলেস বলি। আসলে সাদা কালার, সাদা যেটা সাদা ইজ নট এক্স্যাক্টলি ইন্ডিভিজুয়াল কালার, ইট ইজ মানে কম্পাউন্ড কালার, অথবা এটাকে কখনো কখনো কালারলেসও বলা হয়। সো ওয়াক্স লাইক সলিড, তাহলে সেক্ষেত্রে
কার্বনের নাম্বার 9 থেকে যখন 9 এর পরে 10 থেকে শুরু হয়ে যতগুলো সেগুলো হলো রুম টেম্পারেচারে তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, রুম টেম্পারেচার উপরে, সো দ্যাট উইল গেট ইট অ্যাজ এ সলিড। ফার্দার ইন দ্য ফার্স্ট 3 অ্যাসিডস C1 থেকে C3, formic acid, acetic acid and propanoic acid have sharp pungent odors. Smell, এটা খুব বাজে স্মেল লাগে, sharp pungent odors. Butyric acid, carbon 4, has odor of rancid butter. যে rancid বাটারের মতো এই যে কার্বন বিউটাইরিক অ্যাসিড যেটা কার্বন 4 মানে 4 কার্বন বিশিষ্ট যে অ্যাসিড তার গন্ধটা rancid বাটারের মতো। আর অ্যাসিডস ফ্রম C5 টু C11 এটা খুব বাজে একদম। দেখো এখানে লেখা আছে কি the acids from carbon 5 to carbon 11 all have goat like odor, মানে ছাগলের যে গন্ধ দুর্গন্ধ থাকে মাঝে মধ্যে, যে ছাগলের চামড়া বা ছাগলের থেকে যে নরমালি যে ওর ঘাস খেলে যে বাজে গন্ধ আসে ঠিক ওরকম গন্ধ আসে, নোংরা গন্ধ। সো তাহলে কার্বন 5 থেকে কার্বন 11 all have goat like odor and those above carbon 12 are practically odorless। তাহলে এই যে কার্বন 12 এর বেশি, তাহলে কার্বন 12 এর উপরে কার্বন 11 পর্যন্ত 5 থেকে 11 পর্যন্ত যেগুলো খুব বাজে গন্ধ ছাগলের গায়ের গন্ধের মতো, আর তারপরে কার্বন 12 থেকে এর উপরে যত যাবা সেগুলোর গন্ধ মোটামুটি কোনো গন্ধ নেই, কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সলিড। তো সেক্ষেত্রে সলিড গুলো সেক্ষেত্রে কি হয় নরমালি সেগুলো আসলে খুব ভালো স্মেল থাকে না। যাই হোক, তো সেক্ষেত্রে এই যে নরমালি টেস্ট ইসের গন্ধহীন বা নরমালি আমরা কাঠ কয়লা যেমন আছে এগুলোর কোনো গন্ধ নাই, ঠিক ওরকম এই যে মোমগুলো সেটা কিন্তু কোনো গন্ধ নাই। সো কার্বন 12 এর উপরে যেগুলো আছে সেগুলো অডরলেস। সলিউবিলিটি, সলিউবিলিটি আমরা খুব সহজেই এক্সপ্লেন করতে পারি যে আসলে ওয়াটারে সলিউবল হবে কিনা, কোনো একটা কম্পাউন্ড ওয়াটারে সলিউবল হবে কিনা ইট ডিপেন্ডস অন যে আসলে ওয়াটারের সাথে সে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে কিনা। যদি হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে দেন ইট ইজ সলিউবল ইন ওয়াটার, যদি বন্ড ফর্ম করতে না পারে দেন insoluble in water. So solubility of carboxylic acid can, the carboxylic acid group can donate hydrogen bonds at the carboxylic oxygen and accept hydrogen bonds at the hydroxylic hydrogen. তাহলে দেখো এই হলো আমাদের একটা ওয়াটার মলিকুল, তাই না? এই যে একটা ওয়াটার মলিকুল, এই ওয়াটার মলিকুলের সাথে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের এখানে কি আছে, এই অক্সিজেনের দুইটা লোন পেয়ার আছে, তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি অনেকটা বেশি। সো ইলেকট্রোনেগেটিভিটি হাই আর ইলেকট্রোনেগেটিভিটি এটা লো, এটার হাই। সো এখানে কি হবে, এখানে একটা পার্শিয়াল মানে এটা পার্শিয়াল নেগেটিভ চার্জ, এখানে পার্শিয়াল পজিটিভ চার্জ, পার্শিয়াল পজিটিভ চার্জ, পার্শিয়াল নেগেটিভ চার্জ। সো এখানে হাইড্রোজেন একটা বন্ড ফর্ম করতে পারবে। সো বাই দিস ওয়ে the carboxylic acid can form hydrogen bond with water so that it can be soluble in water but not always। যখন এর সাইজটা অনেক বড় হয়ে যাবে তাহলে it is solubilized by water molecules through extensive hydrogen bonding as illustrated below। অনেকগুলো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কিন্তু এটা খুব সহজেই ওয়াটারে ডিসলভ হতে পারে। বাট the first 4 carboxylic acids are soluble in water। প্রথম 4টা the 5 carbon valeric acid is slightly soluble। তার মানে আমরা এখান থেকে বলি যে কার্বনের সংখ্যা যতই বৃদ্ধি পেতে থাকবে আস্তে আস্তে তার সলিউবিলিটি ডিক্রিজ করতে থাকবে। কারণ সেটাও কিন্তু আমরা বলেছি যখন অ্যালকোহলের চ্যাপ্টার পড়েছিলাম যে যতই কার্বনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে তার কি হবে, যে ওই অ্যালকেন গ্রুপটা আর এর গ্রুপ, তাই না, যে লং চেইন যত বড় হবে ওই অ্যালকেন গ্রুপটা তখন মোর ডমিনেটিং হবে এবং সেই ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডটা তত বেশি স্ট্রংলি তৈরি করতে পারবে না উইথ ওয়াটার, দেয়ারফর that will be less soluble। so ওয়াটারের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে এই যে মানে সরি অ্যালকোহলের ক্ষেত্রে যেমন ভাবে লং চেইন যত বেশি হয় তাহলে তার সলিউবিলিটি আস্তে আস্তে কমতে থাকে, সিমিলারলি কার্বক্সিলিক অ্যাসিডের জন্য কিন্তু ওরকম একই অবস্থা। তার মানে কার্বনেট নাম্বার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত এটা মোরারলেস সলিউবল, 5 পার্শিয়ালি সলিউবল আর অ্যাবাভ 6 কার্বন অ্যাটম দে আর ইনসলিউবল। তাহলে 6 এর বেশি যদি কার্বন হয় তাহলে সেক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড গুলো সেগুলো ওয়াটারে সলিউবল হবে না। দিস ইজ সো অ্যাজ ইন দ্য কেস অফ অ্যালকোহলস, এটা আমরা অলরেডি বলেছি। অল দ্য অ্যাসিডস আর সলিউবল ইন অর্গানিক সলভেন্টস। আচ্ছা, এখন এটা হলো যে অর্গানিক সলভেন্ট যেগুলো আছে বিশেষ করে আমরা এই যে অ্যালকোহল, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ইথার,
এই অ্যালকোহলের অর্গানিক সলভেন্টের মধ্যে কিন্তু এইগুলো খুব সহজেই সলিউবল হয়। এরপরে দেখি বয়েলিং পয়েন্ট। আচ্ছা, বয়েলিং পয়েন্টটা কি? যে আসলে কোনো একটা মলিকুল যখন লিকুইড থাকে তখন সেই লিকুইড মলিকুলগুলোর মধ্যে নিজেদের মধ্যে ইন্টারেকশনটা কত বেশি থাকে। দেখো এখানে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড আছে এখানে, তাহলে CH3 CO, এই যে O, তাহলে আর H, তাহলে এই দিকে হলো একটা কার্বক্সিলিক অ্যাসিড, আবার এই দিকে আর একটা কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? এই যে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা লিকুইড, মনে করো এই লিকুইড স্টেটে এখানে এখানে একটা হাইড্রোজেন বন্ড, এখানে আর একটা হাইড্রোজেন বন্ড। তার মানে কি, এই যে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলের মলিকুলের মধ্যে খুব স্ট্রং দুইটা হাইড্রোজেন বন্ড থাকার কারণে এই মলিকুলটাকে করতে, ভ্যাপোরাইজ করতে, তার মানে এই হাইড্রোজেন বন্ডটাকে ভাঙতে আমাদের অনেক বেশি এনার্জি দরকার হয়। সো দ্যাট দ্য বয়লিং পয়েন্ট অফ দিস টাইপস অফ কম্পাউন্ডস, অর এই যে কার্বক্সিলিক অ্যাসিড এগুলো আছে, তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিড গুলোর বয়লিং পয়েন্ট অন্য যে কোনো কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট থেকে রিলেটিভলি হাই। যেমন একটা এক্সাম্পল দেখো, the propenoic acid molecular weight 74 boils at 141। তাহলে এই যে প্রোপিনোইক অ্যাসিড যেটা বলছি আমরা, তাহলে প্রোপিনোইক অ্যাসিড এটার মেল্টিং পয়েন্ট 141, কিন্তু এন বিউটানল মানে অ্যালকোহল, এন বিউটানল সেটা ওইটার মলিকুলার ওয়েটও কিন্তু 74, এটা 74, এটা 74। তাহলে সেম মলিকুলার ওয়েট বিশিষ্ট কম্পাউন্ড, অথচ এই যে দেখো অ্যাসিড যেহেতু, সেক্ষেত্রে সেটা বয়েল করছে 141 এ, আর অ্যালকোহলটা বয়েল করছে 118 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে কি, যে সিমিলার মলিকুলার ওয়েট বিশিষ্ট কম্পাউন্ড যদি অ্যাসিড হয় তাহলে তার বয়েলিং পয়েন্ট রিলেটিভলি অনেকটা হাই হয়, কেননা তাদের মধ্যে অনেক বেশি স্ট্রং হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এটা দুইটা হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে নরমালি একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়, যে কারণে এই স্ট্রং বন্ড, দুইটা হাইড্রোজেন বন্ড ভাঙতে যতটুকু এনার্জি দরকার হয়, একটা ভাঙতে তার থেকে অনেক কম এনার্জি দরকার হয়। সো দ্যাট দ্য বয়লিং পয়েন্ট অফ অ্যালকোহল ইজ রিলেটিভলি লো কম্পেয়ার টু কার্বক্সিলিক অ্যাসিড। সো এই হলো আমাদের তাহলে ফিজিক্যাল প্রপার্টিজ যা দেখলাম, এখানে কতগুলো দেওয়া আছে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, তারপর সলিউবিলিটি। আস্তে আস্তে এখানে এই যে সলিউবিলিটি, প্রথম 4টা কার্বন এগুলো মানে ইনফিনিটি, অনেক বেশি পরিমাণে সলিউবল, এর পরবর্তীতে পার্শিয়ালি সলিউবল, তার পরবর্তীতে কোনো সলিউবিলিটি নেই বা একদমই কম। তো সেক্ষেত্রে এটা দেখলাম, আর এই যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। আর এই যে একটা জিনিস, আসলে এই সিকোয়েন্সটা একটু ভিন্ন, যে কার্বনের নাম্বার 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আস্তে আস্তে দেখা যাচ্ছে কি আসলে এটা এক্সাক্ট কোনো ট্রেন ফলো করে না। দেখো প্রথমে এটার আছে কি মেল্টিং পয়েন্ট, তাহলে এটা যতটুকু, এটা মেল্টিং পয়েন্ট তার থেকে আরেকটু বেশি, এটার আরো কম, আবার এটা একটু বেশি, এটা আরো কম। এরপরে আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে, কিন্তু এটা প্রথম দিকের কয়টা মেম্বার আর এটা কোনো ট্রেন্ড ফলো করছে না, বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকম করে করে। সো সেক্ষেত্রে একটা জিনিস দেখতে পারো, যে যেখানে কার্বনের নাম্বার ইভেন 1 2, তাহলে এটা 2 4 6 8 10 এরকম করে করে ইভেন নাম্বার বিশিষ্ট কার্বন কন্টেইনিং যে কার্বক্সিলিক অ্যাসিড গুলো মানে কম্পাউন্ড গুলো, ওইগুলোর বয়েলিং পয়েন্ট বা সরি মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট রিলেটিভলি তার নিয়ার বাই অ্যাডজাসেন্ট যেটা থাকে তার থেকে একটু বেশি। যেমন 1 নাম্বার থেকে এটা বেশি, এটা 3 নাম্বার থেকে 4 নাম্বার বেশি, তারপরে আবার 4 নাম্বারের পরে 5 নাম্বারে চলে যাও, কম, 5 নাম্বার থেকে 6 নম্বরে বেশি। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে যদি ইভেন নাম্বার বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড হয়, ইভেন নাম্বার কার্বন কন্টেইনিং কার্বক্সিলিক অ্যাসিড হয়, তার মেল্টিং পয়েন্টটা রিলেটিভলি তার অ্যাডজাসেন্ট যে কার্বন আছে তার থেকে একটু বেশি। আচ্ছা এই হলো। তাহলে এরপরে আছে কি না, এখন একটু রেস্ট দেই, এখন তোমাদের 10 মিনিট বিরতি, 10 মিনিট পরে আবার আসো। ওকে, এখন আমরা দেখব অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিডস। তোমরা বিভিন্ন ধরনের অ্যাসিডের অ্যাসিডিটি পড়ে আসছো, সেটা আমরা ওই মিনারেল অ্যাসিড গুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। সো আজকে আমরা একটু দেখবো যে আসলে এই কার্বক্সিলিক অ্যাসিড গুলো যে আসলে দুর্বল অ্যাসিড, আমরা বলি যে উইক অ্যাসিড, এটা আসলে কেন? কারণ হলো যে এর অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। যে আমরা কোনো একটা অ্যাসিডের স্ট্রেংথ কিভাবে ডিফাইন করি, যে আসলে এটা ওয়াটারে ডিজলভ হয়ে কত বেশি
হাইড্রোজেন আয়ন দান করতে পারে, তাই না? কোনো একটা অ্যাসিড যদি ওয়াটারে ডিজলভ করা হয় তাহলে সেটা ম্যাক্সিমাম অথবা 100% যদি ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন দান করতে পারে তাহলে সেটা হলো তীব্র অ্যাসিড। আর যদি পার্শিয়ালি অথবা স্লাইটলি হাইড্রোজেন আয়ন ডোনেট করে তাহলে সেক্ষেত্রে এটা উইক অ্যাসিড। এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এটাও কিন্তু যখন আমরা ওয়াটারে ডিজলভ করি, দেখো এই যে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই কার্বক্সিলিক অ্যাসিড যখন ওয়াটারে ডিজলভ করছি তখন এই যে কার্বক্সিলেট আয়ন এন্ড হাইড্রোনিয়াম আয়ন, যেটাকে আসলে আলটিমেটলি আমরা প্রোটন হিসেবেই বলি, যে হাইড্রোনিয়াম আয়ন অথবা H+। তাহলে এই যে এর কনসেন্ট্রেশন, এখন আমরা এটা যতটা বেশি হবে বা এখানে যতটা বেশি আয়ন তৈরি হবে, যদি এখানে 100% যতটা মলিকুল নিব অ্যাসিডের মলিকুল 100% যদি ডিসোসিয়েট হয় তাহলে সেটা স্ট্রং অ্যাসিড। যদি কম ডিসোসিয়েট হয় তাহলে সেক্ষেত্রে তার পার্সেন্টেজ অনুযায়ী, যেমন আমরা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমরা যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করেছিলাম এরকম করে একটা ইকুয়েশন আমরা লিখেছি। দেখো এই যে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এই যে আমাদের একটা অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিড এটা থেকে কি তৈরি হয়, কার্বক্সিলেট আয়ন প্লাস H+ আয়ন, প্রোটন আয়ন। সো তাহলে সেক্ষেত্রে ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা কি হবে, এই যে কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট আয়ন, এই দেখো কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট আয়ন মাল্টিপ্লাইড বাই দা, এই যে প্রোডাক্টটা তো দুইটা আয়ন আছে, তাহলে মাল্টিপ্লিকেশন অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট আয়নস ডিভাইডেড বাই দা কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এই যে রিঅ্যাক্ট্যান্ট, এখন আমাদের রিঅ্যাক্ট্যান্টের আয়নের, তাহলে এর এখন H+ আয়নের কনসেন্ট্রেশন, সোজা কথা আমরা বলবো যে এই H+ আয়নের কনসেন্ট্রেশনের ভ্যালু যত বেশি হবে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অথবা Ka এর ভ্যালু তত বেশি হবে। নরমালি এই যে কার্বক্সিলিক অ্যাসিড গুলো, এগুলোর ক্ষেত্রে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অনেক কম হয়, কারণ এই যে H+ এর ভ্যালুটা অনেক কম। একটা অ্যাসিড থেকে, বা আমরা মনে করো 100 গ্রাম অ্যাসিড নিলাম, সেখান থেকে খুব কম পরিমাণ ডিসোসিয়েট হয়। সো দ্য ভ্যালু অফ Ka অফ অ্যাসিটিক অ্যাসিড ইজ 1.8 × 10⁻⁵। যে এই যে অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা Ka এর ভ্যালু 1.8 × 10⁻⁵। অথচ যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি HCl, এটা হলো 10⁸। তার মানে কি 8 5 13 10⁻13 টাইমস মোর। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে কোনো এই যে অ্যাসিটিক অ্যাসিডের তুলনায় মোটামুটি 10⁻13 টাইমস মোর পাওয়ারফুল। Thus, acetic acid is a much weaker acid than hydrochloric acid. The value of K for the ethyl alcohol, মানে এথানল, সোজা কথায় এথানলের যদি আমরা এই যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বের করি, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তাহলে সেই ভ্যালু হলো 10⁻⁸, যেটা আসলে একদম মানে নেগলিজিবল একটা নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব কি, যে এই যে অ্যালকোহল আমাদের এই কার্বক্সিলিক অ্যাসিডের তুলনায় কিন্তু অনেক দুর্বল অ্যাসিড। দেখো অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এর ভ্যালুটা হলো 10⁻⁸, এটা হলো অ্যালকোহলের জন্য। আর কার্বক্সিলিক অ্যাসিড যেটা আমাদের এই যে অ্যাসিটিক অ্যাসিডের জন্য 1.8 × 10⁻⁵, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য 10⁸। তার মানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের এই অ্যালকোহল থেকে, সরি কার্বক্সিলিক অ্যাসিড থেকে অথবা অ্যাসিটিক অ্যাসিড থেকে 10⁻13 টাইমস মোর। আর যদি এইটার কথা বলি তার মানে এটার আরো কত, 8 আর 18 10⁻26 টাইমস মোর। মানে এত অ্যালকোহলের তুলনায় আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা এত বেশি পাওয়ারফুল। সো আমরা এখানে দেখলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা অনেক লো, যে কারণে এর স্ট্রেংথ অনেক কম বা এর পাওয়ার খুব কম। আচ্ছা, রেজোন্যান্স এফেক্ট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখবো, আমরা অলরেডি যখন স্ট্রাকচার দেখিয়েছি তখন বলেছিলাম যে আসলে এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা কমপ্লিটলি ডাবল বন্ড না, এটা কখনো কখনো সিঙ্গেল বন্ডের মতো থাকে। এবং এই যে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, এটাও কিন্তু বন্ড লেন্থ অনুযায়ী আমরা যখন দেখিয়েছি যে এর বন্ড লেন্থটা কিন্তু নরমাল কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডের থেকে অনেকটাই শর্ট, যে কারণে এটা আসলে এর মধ্যে বন্ধন শক্তিটা অনেকটা বেশি, যে কারণে বন্ড লেন্থটা অনেক ছোট। সো এখন এইখানে এই যে শেয়ার করা ইলেকট্রন, এই শেয়ার করা ইলেকট্রন
কখনো কখনো এই অক্সিজেনের মধ্যেও থাকে, তার মানে এই যে এই পাই ইলেকট্রনটা কখনো অক্সিজেন, কখনো এই অক্সিজেন, কখনো এই কার্বন, কখনো এই অক্সিজেনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে থাকে। দেখো তাহলে এই যে একটা স্ট্রাকচার তৈরি হলো, তাহলে এই যে এইখানে দেখো এর স্ট্রাকচার, এখানে একবার দেখি ডাবল বন্ড, আবার এখানে দেখি ডাবল বন্ড। তাহলে এই দুইটা স্ট্রাকচার কিন্তু ঘুরে ফিরে একইভাবে, যে ডাবল বন্ডটা কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে। তাহলে এই যে স্ট্রাকচার এর মাধ্যমে পাই ইলেকট্রন গুলো ডিলোকালাইজড হতে পারে, এবং এটাকে বলছি আমরা রেজোন্যান্স স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচার হিসেবে থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই, এবং এটার এনার্জেটিক্যালি অনেকটা লেস স্টেবল। আর এই স্ট্রাকচার দুটো এনার্জেটিক্যালি অনেকটা বেশি স্টেবল, কারণ রেজোন্যান্সে এটা স্টেবিলাইজড। সো রেজোন্যান্স স্টেবিলাইজ যদি হয়, সেক্ষেত্রে আমরা এটাকে, এই স্ট্রাকচারটা কার্বক্সিলিক অ্যাসিডের জন্য বেশি প্রিফারেবল বা বেশি সময় ধরে পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা যাব কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড। সো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের দেখো কতগুলো গ্রুপ আছে, আর সি, তারপরে সি ডাবল ও এইচ, এই হলো আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড। এটা হলো আর, তারপরে এই যে CH2, তারপরে CO, তারপরে এখানে আছে অক্সিজেন, আর এই হলো হাইড্রোজেন। তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন পাবো। কিভাবে রিঅ্যাকশন গুলো কিভাবে হবে দেখো, এই যে এক নাম্বারটা আমরা এখানে দেখি, রিঅ্যাকশনস ইনভলভিং রিমুভাল অফ প্রোটন অফ OH গ্রুপ। তাহলে এই যে আমাদের OH গ্রুপের এই প্রোটনটাকে যদি রিমুভ করে দেই, তাহলে এক ধরনের বিক্রিয়া হতে পারে। রিঅ্যাকশন এট দ্য কার্বনাইল কার্বন, এই হলো আমাদের কার্বনাইল কার্বন। দেখছো এই কার্বনাইল কার্বন এক ধরনের বিক্রিয়া দিতে পারবে। রিঅ্যাকশনস ইনভলভিং অ্যাটাক অফ দ্য কার্বক্সিলিক গ্রুপ, তার মানে এই যে কার্বক্সিলিক গ্রুপ আছে, এই কার্বক্সিলিক গ্রুপটাকে অ্যাটাক করে এক ধরনের বিক্রিয়া হতে পারবে। তারপরে রিঅ্যাকশনস ইনভলভিং অ্যাটাক অফ দ্য হ্যালোজেন, অফ অ্যান আলফা কার্বন। তাহলে এই হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বা কার্বন। এই যে কার্বনটা, এটাকে আমরা আলফা কার্বন বলি, আর এই যে হাইড্রোজেন, এটাকে বলবো আলফা হাইড্রোজেন। তাহলে এই যে কার্বনটাকে যদি একটা হ্যালোজেন দিয়ে অ্যাটাক করে, তাহলেও কিন্তু এখানে আমাদের কিছু সাবস্টিটিউশন হতে পারে। সো একটা কার্বক্সিলিক অ্যাসিড মোটামুটি এই 4 ধরনের বিক্রিয়া দিতে পারবে। সো এখান থেকে তোমরা দেখো সহজেই, যখন এই প্রোটনটা, এই OH গ্রুপের এই প্রোটনটা যদি আমরা রিমুভ করি বা কোনোভাবে কারোর সাথে বিক্রিয়া করে, তাহলে এটা এক ধরনের বিক্রিয়া হতে পারে। আবার এই যে কার্বনাইল গ্রুপ, যে আমরা অ্যালডিহাইড কিটোনের যে বিক্রিয়াগুলো পেয়েছি, সেই বিক্রিয়াগুলো এরকম দিতে পারবে। আবার পুরো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা এক ধরনের বিক্রিয়া দিতে পারবে। আবার এইখানে আলফা হাইড্রোজেন বা আলফা কার্বনকে যদি অ্যাটাক করা হয় হ্যালোজেন দিয়ে, তাহলে আর এক ধরনের বিক্রিয়া আমরা পাবো। সো আমরা এখানে দেখলাম কি মোটামুটি 4 ধরনের বিক্রিয়া কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিড গুলো দিয়ে থাকে। সো লেটস স্টার্ট উইথ দা ফার্স্ট ওয়ান, রিঅ্যাকশন উইথ মেটালস। যেটা প্রোটনের কথা বলছি, রিঅ্যাকশন উইথ মেটালস। তাহলে এই যে আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি মেটাল বিক্রিয়া করে, তাহলে কি হবে, এই যে মেটালটা কি করবে, হাইড্রোজেনটাকে রিপ্লেস করে একটা সল্ট তৈরি করবে। দেখো RCOONA, তাহলে সোডিয়াম সল্ট, এই হলো সোডিয়াম সল্ট। আর এই হাইড্রোজেনটা তখন এই যে হাইড্রোজেন গ্যাস হিসেবে পাওয়া যাবে। তার মানে আমরা যে কোনো, যেমন সোডিয়াম এর ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম অ্যাড করা হয়, তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড এন্ড হাইড্রোজেন গ্যাস। এখানেও কিন্তু এই যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি আমরা সোডিয়াম অ্যাড করি, তাহলে এই সোডিয়ামটা কি করবে, হাইড্রোজেনটাকে রিপ্লেস করে এই যে হাইড্রোজেন গ্যাস হিসেবে পাওয়া যাবে, আর দিস ইজ এ সল্ট। তাহলে এরকম করে কিন্তু যে কোনো মেটালের সাথে, মোটামুটি যে কোনো মেটালের সাথে, metals like sodium, potassium, calcium, zinc react with carboxylic acids to form salts with the evolution of hydrogen. তাহলে এইখানে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। রিঅ্যাকশন উইথ বেজেস, যেটা আমরা অ্যাসিড এবং বেজের বিক্রিয়া, দ্যাট মিন্স নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, যেটা অলরেডি তোমরা সব সময় নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, বা এটাকে বাংলায় কি বলে, যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায়, ভুলে গেছি তোমার বাংলা শব্দ, দেখো তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় আমরা পাচ্ছি কি, সল্ট এন্ড ওয়াটার। তাহলে এই যে আমাদের একটা অ্যাসিড এবং একটা ক্ষার, তাহলে রিঅ্যাকশন উইথ বেজেস,
এখানেও কিন্তু আমাদের সল্ট তৈরি হয়েছে। এই যে এখানে দেখো একটা সোডিয়াম মেটালের সাথে যখন বিক্রিয়া করছে ফার্স্ট একটা রিঅ্যাকশন উইথ মেটাল, তাহলে এটার সাথে মেটালের সাথে বিক্রিয়া করে সল্ট এবং হাইড্রোজেন, আর বেজের সাথে বিক্রিয়া করে সল্ট এন্ড ওয়াটার। তাহলে এখানে এখানে তৈরি হচ্ছে কি, এই যে বেজের সাথে বিক্রিয়া করে তাহলে OH এবং H এই দুইটা মিলে হবে ওয়াটার, আর সোডিয়াম এটার সাথে হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিবে, তাহলে সল্ট এন্ড ওয়াটার। তাহলে এই যে ফর্মিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফরমেট প্লাস ওয়াটার, অ্যাসিটিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম অ্যাসিটেট ওয়াটার। তাহলে রিঅ্যাকশন উইথ বেজেস আমরা যে কোনো অ্যাসিড এবং বেজের বিক্রিয়ায় পেয়ে থাকি কি সল্ট এন্ড ওয়াটার, এখানেও ঠিক একই রকম অ্যাসিড এবং বেজের বিক্রিয়ায় আমরা সল্ট এন্ড ওয়াটার পাবো। রিঅ্যাকশন উইথ অর্গানিক বেজেস। আচ্ছা, অর্গানিক বেজেস মানে কি? যে অর্গানিক বেজেস মানে আসলে অ্যামিন জাতীয় কোনো কম্পাউন্ড। যে এই যে একটা দেখো ট্রাই ইথাইল অ্যামিন অথবা NH2, তাই না, CH3NH2 মিথাইল অ্যামিন এরকম করে, তাহলে এটা হলো একটা ট্রাই ইথাইল অ্যামিন। এই ট্রাই ইথাইল অ্যামিন সোজা কথায় রিঅ্যাকশন উইথ অর্গানিক বেস যখন বলবো, অর্গানিক বেস বললেই তোমরা চিন্তা করবা খুব সহজেই যে এটা একটা অ্যামিন জাতীয় কম্পাউন্ড। তাহলে অ্যামিন জাতীয় কম্পাউন্ডের সাথে এই যে একটা অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে এখানে একটা কি তৈরি করছে, এই হলো আমাদের এই যে সল্টের আয়ন। তাহলে সল্ট ফরমেশন অলসো অকার্স হোয়েন কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম। তাহলে এখানে যদি আমরা সোডিয়াম অ্যামাইড নিতাম না, এরকম সোডিয়াম অ্যামাইড নিতাম, সেক্ষেত্রে আমরা এখানে একটা সোডিয়াম সল্ট পেতাম। তো যেহেতু আমরা এখানে সোডিয়াম অ্যামাইড বা এরকম কিছু নেই, শুধু একটা বেজ নিয়েছি, তাহলে সেক্ষেত্রে আসলে এটা হওয়া উচিত ছিল Na, তারপরে এরকম সামথিং ট্রাইইথাইল অ্যামাইড। তাহলে এরকম করে, তো সেক্ষেত্রে এই যে একটা আয়ন তৈরি হয়েছে RCOO-, এইটাই আসলে আমাদের একটা সল্ট। যেমন এখানে যদি চিন্তা করি এই COO-, এই যে পটাশিয়াম যদি দেই তাহলে পটাশিয়াম ফরমেট, যদি সোডিয়াম দেই সোডিয়াম ফরমেট, ক্যালসিয়াম দিলে ক্যালসিয়াম ফরমেট, এরকম করে। সো আসলে এই COO- এইটা যদি থাকে তাহলেই আমরা এটা বুঝে নেবো এটা একটা সল্ট। আচ্ছা, তাহলে রিঅ্যাকশন উইথ অর্গানিক বেজেস হলো যে এটা একটা সল্ট তৈরি করে। সো এটাও কিন্তু পসিবল উইথ অর্গানিক বেজেস। তার মানে এইটা যে আসলেই অ্যাসিড সেটা কিন্তু আমরা এখান থেকে প্রুভ করতে পারছি যে আসলে এটা পিওর মেটালের সাথে বিক্রিয়া করে সল্ট তৈরি করে, বেজের সাথে বিক্রিয়া করে সল্ট তৈরি করে, ইভেন অর্গানিক বেজের সাথে বিক্রিয়া করেও কিন্তু সল্ট তৈরি করছে। আচ্ছা, এরপরে রিঅ্যাকশন এট দ্য কার্বনাইল কার্বন ইনভলভিং অ্যাটাক অফ এ নিউক্লিওফাইল। আমরা 4 ধরনের বিক্রিয়ার কথা বলেছি। তাহলে এই যে কার্বনাইল কার্বন আছে, এই কার্বনাইল কার্বনকে অ্যাটাক করে যদি কোনো বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে একটা নিউক্লিওফাইল। আমরা যখন এর ক্ষেত্রে এই যে কার্বনাইল বা অ্যালডিহাইড কিটোন যখন করেছিলাম তখন দেখেছিলাম যে এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন সেগুলো কিন্তু আমরা দেখেছি। সো সেরকম কিন্তু এখানে আমরা হবে দিস আর দ্য রিঅ্যাকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড ইন হুইচ দ্য কার্বন অফ কার্বনাইল গ্রুপ অফ কার্বক্সিলিক অ্যাসিড ইজ অ্যাটাকড বাই এ নিউক্লিওফাইল। এই যে নিউক্লিওফাইল এটা দিয়ে to form acid derivatives such as esters, acid halides and acid amides. So এই যে একটা কার্বক্সিলিক অ্যাসিড এটা একটা নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করে, তাহলে কি হলো এই যে একটা কার্বনাইল গ্রুপ, এই কার্বনাইল গ্রুপকে তখন এই কার্বন কি করছে নিউক্লিওফাইল। তার মানে নিউক্লিওফাইল মানে কি, যে ইলেকট্রন রিচ একটা কম্পোনেন্ট। তাহলে ইলেকট্রন রিচ কম্পোনেন্ট যদি এখানে অ্যাটাক করে তখন কি হবে, এই যে কার্বন অক্সিজেন এখানে যে ডাবল বন্ডটা আছে ডাবল বন্ডটা ভেঙে গিয়ে তখন একটা কার্বন, এই যে দেখো এই যে বন্ডটা তখন সিঙ্গেল বন্ড হয়ে গেল, আর এই নিউক্লিওফাইলটা তখন এই কার্বনের সাথে যুক্ত হয়ে গেল। সো তখন এখানে একটা ইলেকট্রন ই হবে, মানে এফিসিয়েন্সি দেখা যাবে, ইলেকট্রনের প্রাচুর্য দেখা যাবে এখানে। সো এখানে বেশি পরিমাণে অক্সিজেন পাবা। এর পরবর্তীতে কি হবে, আর একটা নিউক্লিওফাইল এই যে তোমার OH যেটা ছিল, তাই না, এই OH-টা এরপরে তাহলে এই নিউক্লিওফাইল এখন এই OH-টাকে তখন রিমুভ করে দিবে। সো এই OH-টাকে রিমুভ করে দিয়ে তখন আবার এই ডাবল বন্ডটা এরকম করে এই OH-টাকে, সো টু ফর্ম অ্যাসিড ডেরিভেটিভস আমরা এই যে একটা নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইল সাবস্টিটিউশন হলো সোজা কথায়। তাহলে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এট দ্য কার্বনাইল গ্রুপ। তো কার্বনাইল গ্রুপে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা এখানে পাচ্ছি। তো একটা एग्जांपल দেখি, অ্যাস্টারিফিকেশন। অ্যাস্টারিফিকেশন অলরেডি তোমরা দেখেছো, সেখানে আমরা দেখেছি কি যে একটা অ্যাসিড এটা একটা অ্যালকোহল, তাই না, অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে আমরা তৈরি করি কি অ্যাস্টার। তাহলে এই অ্যাস্টারটা আসলে কিভাবে তৈরি হয়, তার মেকানিজমটা কি? আমাদের অনেকগুলো স্টেপ আছে এই যে অ্যাস্টারিফিকেশনের, এই মেকানিজম কিন্তু অলরেডি আমরা দেখিয়েছি। তাহলে দেখো দ্য মেকানিজম অফ অ্যাস্টারিফিকেশন ইনভলভস ফলোইং স্টেপ: প্রোটনেশন অফ দ্য কার্বক্সিল গ্রুপ,
আচ্ছা, তাহলে mechanism of esterification involves the following step: protonation of carboxyl group by H+ of acid catalyst। তাহলে কি হচ্ছে, আমরা এখানে 5টা স্টেপ দেখব। এখানে protonation of the carboxyl group by H+ of the catalyst। আচ্ছা, এই দেখো আমাদের 5টা স্টেপের এইখানে প্রথমটা একটা স্টেপ। তাহলে এই যে একটা প্রোটন, এই প্রোটনটা কি করছে, এটা প্রোটনেশন হবে। তাহলে কার্বক্সিল গ্রুপকে অ্যাটাক করে, তাহলে এটা একটা প্রোটনেশন হলো। তাহলে এই যে OH প্লাস, দেখছো এই যে এখানে তাহলে কি হলো, এই যে OH তো এটা ছিলই, এই যে OH আর এই যে আমাদের কার্বনাইল গ্রুপটা আছে, এই কার্বনাইল গ্রুপটাকে এটাকে অ্যাটাক করে, তাহলে এখন তখন এই যে H+ আর O এটা মিলে OH+ এটা তৈরি হলো। তারপরে সেকেন্ড স্টেপে কি আছে দেখো, দিস মেক্স দ্য কার্বনাইল কার্বন মোর স্ট্রংলি ইলেকট্রোপজিটিভ হুইচ ইজ অ্যাটাকড বাই দ্য নিউক্লিওফাইল দ্য অ্যালকোহল মলিকুল। তো তাহলে সেকেন্ড স্টেপে কি, দিস মেক্স দ্য কার্বনাইল কার্বন মোর স্ট্রংলি ইলেকট্রোপজিটিভ। আচ্ছা, তাহলে কার্বনাইল কার্বনটাকে এখন ইলেকট্রোপজিটিভ তৈরি করবে। সো এই যে সেকেন্ড স্টেপ, এখন এই যে নিউক্লিওফাইল যেটা ছিল আমাদের, সে নিউক্লিওফাইল কি করছে, একে অ্যাটাক করে, তাহলে এইটাকে পার্শিয়ালি পজিটিভ তৈরি করবে। এবং তখন এই যে পার্শিয়াল পজিটিভ, এইটা হলো এই অক্সিজেন, তাহলে এই পার্শিয়াল পজিটিভ ক্যারেক্টারটা এই কার্বনের মধ্যেও থাকবে। সো এই যে ডাবল বন্ডটা এখানে ছিল, এই ডাবল বন্ডটা তখন এখানে কি হলো, এই একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়ে গেল এবং কার্বনটা তখন মোর ইলেকট্রোপজিটিভ তৈরি হলো। আচ্ছা, এরপরে the transfer of proton to one of the OH groups takes place। তারপরে একটা প্রোটন, এখানে যে এই যে আমাদের দুইটা প্রোটন ছিল, মানে একটা OH এটা একটা OH, তাহলে এখান থেকে একটা যে the transfer of proton to one of the OH groups takes place। তাহলে একটা আমাদের এখানে দুইটা OH গ্রুপ আছে, এই যে এখানে দুইটা OH গ্রুপ আছে, এই দুইটা OH গ্রুপের যে কোনো একটার মধ্যে একটা প্রোটন ট্রান্সফার হয়ে যাবে। এই যে প্রোটনটা আছে, তাহলে এই প্রোটনটা এর যে কোনো আইদার দিস OH অর দিস OH, এর যে কোনো একটা OH এর মধ্যে, এই দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে একটা OH এর মধ্যে একটা প্রোটন ট্রান্সফার হয়ে গেল। The OH groups lives as water molecule giving protonated ester। তারপরে কি করবে OH গ্রুপটা, the OH group lives as the water molecule giving protonated ester and the resonance stabilized protonated ester by loss of proton। তারপরে এই যে OH2 এটা রিমুভ হয়ে গেল, রিমুভ হয়ে তারপরে আমার কি হচ্ছে, বাই লস অফ প্রোটন এর রেজোন্যান্স স্টেবিলাইজড স্ট্রাকচার। তাহলে এই যে তাহলে এই যে একটা অ্যারো, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার, এই দুইটা হলো রেজোন্যান্স স্টেবিলাইজড স্ট্রাকচার। তাহলে এই রেজোন্যান্স স্টেবিলাইজড স্ট্রাকচার হওয়ার পরে তারপরে কি হচ্ছে, দ্য রেজোন্যান্স স্টেবিলাইজড প্রোটনেটেড এস্টার বাই লস অফ প্রোটন, তখন এইখান থেকে একটা প্রোটন রিমুভালের মাধ্যমে এস্টারটা তৈরি হচ্ছে। সো এই যে 5টা স্টেপ কিন্তু আমি এখানে 5টা স্টেপ দেখাইছি, 5টা স্টেপ কিন্তু এইখানে এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তারপর স্টেপ 4, এরপরে এইটা হলো রেজোন্যান্স স্টেবিলাইজড স্ট্রাকচার। এই যে এইটা এবং এইটা, এই দুটার মধ্যে দেখো এখানে এই যে স্ট্রাকচারটা, এইখানে যত সংখ্যক প্রোটন বা যত সংখ্যক অ্যাটম আছে, এইখানেও ঠিক তত সংখ্যক অ্যাটম আছে, শুধু বন্ডটা এক্সচেঞ্জ হয়ে গেছে এবং চার্জটা এক জায়গা থেকে আরেক জায়গায় হয়েছে, রিঅ্যারেঞ্জ হয়েছে। সো দ্যাট উই আর গেটিং রেজোন্যান্স স্টেবিলাইজড স্ট্রাকচার। আর তার পরবর্তীতে কি হচ্ছে, একটা প্রোটন রিমুভালের মাধ্যমে এস্টারটা তৈরি হলো। সো দিস ইজ দ্য মেকানিজম ফর এস্টারিফিকেশন। এরপরে অ্যাসিড হ্যালাইড ফরমেশন। তোমরা এই বিক্রিয়াগুলো জানো, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড অথবা থায়োনিল ক্লোরাইড, সরি। আচ্ছা, তাহলে এই যে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, থায়োনিল ক্লোরাইড এর মধ্যে যে কোনো একটার সাথে বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিড কি করতে পারে, অ্যাসিড ক্লোরাইড তৈরি করতে পারে। সো এটা খুব সিম্পল, যে জাস্ট শুধুমাত্র কি হয় যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, এই কার্বক্সিলিক অ্যাসিডের একটা OH কে একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে দেখো এই যে OH আছে, OH এর যে কোনো একটা, তাহলে এখান থেকে কি হবে, একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে গেল। এই যে ক্লোরিন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন, আর বাকি যে অংশটা H3PO3, H3PO3, এটা 3টা ক্লোরিন ব্যালেন্স করছে আর কি, আর কিছু না। সো এখান থেকে আমরা পাচ্ছি কি, তাহলে অ্যাসিড ক্লোরাইড, এই যে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড, এই। আচ্ছা, কিসে কিসে বিক্রিয়া করতে পারে দেখো, কার্বক্সিলিক অ্যাসিড ক্যান বি কনভার্টেড ইনটু देयर করেসপন্ডিং অ্যাসিড হ্যালাইডস বাই রিঅ্যাকশন উইথ ফসফরাস হ্যালাইডস PCl5, PCl3, PBr3 অর থায়োনিল হ্যালাইডস SOCl2, SOBr2 এর যে কোনো একটার সাথে বিক্রিয়া করে অ্যাসিড হ্যালাইড তৈরি করতে পারে। অ্যাসিড অ্যানহাইড্রাইড। আচ্ছা, অ্যাসিড অ্যানহাইড্রাইডটা কি জিনিস দেখো, আমরা
এস্টারিফিকেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা বলেছি কি যে বাই রিমুভাল অফ ওয়ান মলিকুল অফ ওয়াটার ফ্রম ওয়ান মলিকুল অফ অ্যাসিড এন্ড ওয়ান মলিকুল অফ অ্যালকোহল, দুই মলিকুল, একটা হলো অ্যালকোহল একটা হলো অ্যাসিড, এর থেকে বাই রিমুভাল অফ ওয়ান মোল অফ ওয়াটার, তখন আমরা পাই কি অ্যাস্টার। আর যদি দুই মলিকুল অ্যাসিড থেকে ওয়ান মলিকুল ওয়াটার রিমুভ করা হয় তাহলে যেটা হবে সেটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড। মানে কি, এখন দেখো এখান থেকে রিমুভাল অফ ওয়াটার, হাইড্রো মানে ওয়াটার যদি রিমুভ করা হয়, হাইড্রোলাইসিস ডিহাইড্রেশন, তাহলে ডিহাইড্রেশন করার পরে যেটা থাকবে সেটা হলো অ্যানহাইড্রাইড, মানে এটার মধ্যে পানি নাই সোজা। তাহলে দেখো অ্যাসিড অ্যানহাইড্রেট ফর্মেশন, মোনোকার্বক্সিলিক অ্যাসিডস আন্ডারগো ইন্টারমলিকুলার অ্যানহাইড্রেট ফর্মেশন in the presence of a strong dehydrating agent like phosphorus pentoxide। তাহলে ফসফরাস পেন্টঅক্সাইডের প্রেজেন্সে ওয়ান মলিকুল অফ ওয়াটার রিমুভাল ফলে আমরা পাচ্ছি কি অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, নো প্রবলেম। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দেখো কি যে অ্যাসিড অ্যানহাইড্রেট যেটা বললাম বাই রিমুভাল অফ ওয়ান মোল অফ ওয়াটার ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, দুই মলিকুল কার্বক্সিলিক অ্যাসিড থেকে এক মলিকুল ওয়াটার রিমুভালের ফলে যেটা তৈরি হচ্ছে, আর কোনো কিছুই কিন্তু কোনো পরিবর্তন নাই, শুধু এখান থেকে ওয়ান মলিকুল অফ ওয়াটার, এই যে OH আর এই H এইটা রিমুভ করে দাও, তাহলে এই যে RCO, তারপরে এই অক্সিজেনটা তখন আবার কিসের সাথে যুক্ত হবে, এই কার্বনের সাথে। তাহলে দেখো RCO এই C, তারপরে অক্সিজেন যা আছে তাই থাকলো, আর এই R। তাহলে দিস ইজ দ্য অ্যাসিড অ্যানহাইড্রাইড বাই রিমুভাল অফ ওয়ান মলিকুল অফ ওয়াটার ফ্রম টু মলিকুলস অফ অ্যাসিড। সো অ্যাসিড অ্যানহাইড্রেট ফর্মেশন, এটা খুব সিম্পলি এভাবে মনে রাখবা যে কি কাজ করছি, দুই মলিকুল অ্যাসিড থেকে আমরা এক মলিকুল ওয়াটার রিমুভ করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি কি অ্যাসিড অ্যানহাইড্রেট। ওকে, মেকানিজমটা ওরকম সিম্পল যে এই যে কার্বক্সিলেট আয়ন, প্রথমে কি হচ্ছে, এই যে আমাদের একটা অ্যাসিড আছে, এই অ্যাসিডটা ফসফরাস পেন্টঅক্সাইড যেটা আমাদের আছে যে ক্যাটালিস্ট, এর সাহায্যে আসলে কি করছে, ডিকম্পোজ করে এটা একটা কার্বক্সিলেট আয়ন তৈরি করলো, RC+- আর H+। তারপরে সেকেন্ড মলিকুল যেটা আছে, আর একটা মলিকুল আমরা যদি অ্যাসিড নেই, সেই অ্যাসিডের সাথে এটা কি করে, এই দুইটা মলিকুল মিলে তখন এই প্রোটনটা কি করবে, এই যে মানে এই যে কার্বনাইল কার্বনকে অ্যাটাক করে, দেখো এই তখন কি করছে, এই যে প্রোটনটা তখন এই কার্বনের সাথে যুক্ত হয়ে, তো সেক্ষেত্রে এই যে OH2 টা তৈরি হলো, আর এখানে একটা ইলেকট্রন এফিসিয়েন্সি, এখানে পার্শিয়াল নেগেটিভ, এখানে পার্শিয়াল পজিটিভ। তারপরে তাহলে এটা একটা পার্ট, এর পরবর্তীতে আমাদের এই যে অংশটা এর সাথে যুক্ত হয়ে আমাদের তখন একটা কোন মানে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করলো। এরপরে কি হবে, স্টেপ 3 তে গিয়ে এই যে বাই রিমুভাল অফ ওয়ান মলিকুল অফ ওয়াটার, এই যে ওয়াটার মলিকুলটা ছিল এই ওয়াটার মলিকুলটা রিমুভ করে দিল, হয়ে গেল আমাদের অ্যাসিড অ্যানহাইড্রেট। সো দিস ইজ ভেরি সিম্পল, জাস্ট মনে রাখো কি ফসফরাস পেন্টঅক্সাইডের প্রেজেন্সে এটা ডিকম্পোজ করে একটা মানে সল্ট আয়ন অথবা প্রোটন আয়ন তৈরি করলো। এই প্রোটনটা তখন কি করবে, এই যে এখানে আমাদের হাইড্রোক্সিল গ্রুপ আছে যেটা আসলে এটা এখানে যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারকে অ্যাটাক করে, তাহলে এখানে OH2 হিসেবে যুক্ত হয়ে যাবে। দেখো এই যে OH2 আসলো, এরপরে এই অংশ যেটা ছিল কার্বক্সিলিক আয়ন নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা তখন এর সাথে অ্যাটাক করে, এই কার্বনটাকে অ্যাটাক করে এর সাথে যুক্ত হয়ে গেল, তখন এই OH2টা তখন কি হবে, বাই রিমুভাল আমরা পেয়ে যাব অ্যাসিড অ্যানহাইড্রেট। সো দিস ইজ দ্য মেকানিজম ফর ফরমেশন অফ অ্যাসিড অ্যানহাইড্রেট। রিডাকশন, আসলে এই কার্বক্সিলিক অ্যাসিডকে খুব সহজে রিডিউস করা যায় না, কারণ এই কম্পাউন্ডটা অনেক বেশি স্টেবল। সো এই কারণে এই কার্বক্সিলিক অ্যাসিডকে খুব সহজে রিডিউস করা যায় না, তবে যদি পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট অ্যাড করা হয়, ইন জেনারেল কার্বক্সিলিক অ্যাসিডস আর ডিফিকাল্ট টু রিডিউস আইদার বাই ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন অর উইথ সোডিয়াম এন্ড এথানল। So, however, a strong reducing agent as lithium aluminum hydrides, carboxylic acids are smoothly reduced to primary alcohols, যেটা আমরা অলরেডি করেছি, যে যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সিনথেসিস করেছি তখন প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করে আমরা প্রথমে অ্যালডিহাইড, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড। এখন উল্টা ওই কার্বক্সিলিক অ্যাসিডকে তাহলে রিডিউস করব, তাহলে অক্সিডাইজ করে যদি আমি অ্যাসিড পেতে পারি, তাহলে রিডিউস করে ওই অ্যাসিড থেকে আমরা আবার উল্টা অ্যালকোহলে চলে যেতে পারবো। তাহলে তাই এখানে দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে রিডিউস করে আমরা পাচ্ছি প্রাইমারি অ্যালকোহল।
সো সেটা মেকানিজমটা কি দেখো, এই যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড যেটা ছিল, সো RC+O, এই যে একটা আসলে এখানে দেখাইছে, এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এর সাথে বিক্রিয়া করে আমরা প্রথমে একটা মানে কনজুগেট তৈরি করছি, মানে কমপ্লেক্স তৈরি করলাম। তারপরে সেই কমপ্লেক্সটা কি হবে, এই যে এখানে H+, এটা H- পাচ্ছে কেন, যাই হোক, তাহলে সেক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা প্রথমে ভেঙে গিয়ে LiAlH3 আর হলো H- এরকম করে একটা তৈরি করে। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে প্রথমে একটা এর সাথে এই কার্বক্সিলিক অ্যাসিডকে এর সাথে যুক্ত করে বিক্রিয়া করে তখন একটা এই যে কম্পাউন্ড RC+O OLClOH3 এরকম করে তৈরি করে। এরপরে এইটা একে এই কার্বনাইল কার্বন কি অ্যাটাক করে, তখন এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হবে এবং এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হলো। ওকে, তারপরে এই বন্ডটা এই যে এই বন্ডটা ভেঙে গিয়ে এই পার্টটা রিমুভ হয়ে যাবে আর এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা তখন ক্রিয়েট হবে। তাহলে এখানে থাকবে শুধু একটা হাইড্রোজেন। সো তাহলে এই হাইড্রোজেনটা যা ছিল তাই। এর পরবর্তীতে আবার আরেকটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। মানে প্রথমে আমরা রিডিউস মানে কি, যে আসলে এখানে হাইড্রোজেন অ্যাড করতেছি, আমাদের যতগুলো কার্বক্সিলিক কার্বন ডাই অক্সিজেন ছিল সেই অক্সিজেন গুলোকে রিমুভ করে করে আমরা একটা একটা করে হাইড্রোজেন অ্যাড করব। সো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখছি যে প্রথমে একটা হাইড্রোজেন অ্যাড হইলো, এর পরবর্তীতে আরেকটা হাইড্রোজেন অ্যাড হইলো, তো এর পরবর্তীতে কি হবে, এই যে আরেকটা হাইড্রোজেন এই যে এখানে ওএইচটা, এরপরে একটা হাইড্রোলাইসিসের থেকে ওই একটা হাইড্রোজেন আরেকটা যুক্ত হবে, তখন এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি হবে। সো এটাও খুব জটিল মেকানিজম না, জাস্ট আমরা হাইড্রোজেন অ্যাড করতেছি। হাইড্রোজেন অ্যাড করার জন্য আমাদের কি কি মানে দরকার, তো সেই হাইড্রোজেনটা যখন এই কার্বনাইল গ্রুপকে অ্যাটাক করে তখন এই ডাবল বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়, যেমন এখানে দেখাইছি এই ডাবল বন্ডটা ভেঙে গেলে সিঙ্গেল বন্ড। ইয়েস স্যার, থার্ড স্টেপের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কোথায় গেছে? আচ্ছা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা এটা আসলে আমরা এখানে দেখাইনি। এখানে এই যে দেখালাম এই বন্ডটা ভেঙে যাচ্ছে, এই বন্ডটা ভেঙে যাচ্ছে, এই বন্ডটা এই আমরা তো আসলে কমপ্লিট রিঅ্যাকশন দেখাইনি। তুমি যদি দেখাইতে চাও তাহলে এখানে কি হবে, এই যে প্রোডাক্টটা পাওয়া গেল, এই মানে তখন কিন্তু এই হাইড্রোজেনটা থাকবে না, তখন আসবে কি এই প্রোডাক্টটার সাথে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে পার্টটা সেটা এখানে থাকবে। কিন্তু আমরা যেহেতু মেকানিজমটা ওই একটা সিঙ্গেল লাইনে দেখাচ্ছি, আমরা সাইড প্রোডাক্টটা দেখাচ্ছি না, ঠিক আছে। এটা আমাদের এখানে এখানে তুমি প্লাস সাইন দিয়ে দিতে পারো, বাট নট নেসেসারি, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, দেন এখন আমরা দেখব রিঅ্যাকশনস ইনভলভিং অ্যাটাক অফ দ্য কার্বক্সিলেট আয়ন। আমাদের এই যে কার্বক্সিলেট যে গ্রুপটা আছে, কার্বক্সিল গ্রুপ, এই গ্রুপের সাথে যদি আমরা কোনো অ্যাটাক হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরনের কম্পাউন্ড পাবো। মনোকার্বক্সিলিক অ্যাসিড রিঅ্যাক্ট উইথ ডায়াজোমিথেন, এই হলো আমাদের ডায়াজোমিথেন। তাহলে ডায়াজোমিথেন এর সাথে যদি বিক্রিয়া করে, এই ডায়াজোমিথেনটা এক ধরনের আসলে হলুদ গ্যাস, ইয়েলো গ্যাস, টু ফর্ম দা করেসপন্ডিং মিথাইল এস্টার। তাহলে এই যে ডায়াজোমিথেনের সাথে বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিড মিথাইল এস্টার তৈরি করছে। তাহলে এখানে তোমার যেভাবে ডায়াজো কম্পাউন্ডের সাথে যে ফাংশনাল গ্রুপটা থাকবে, সরি যে ব্রাঞ্চটা থাকবে ডায়াজো মিথেন আছে, এই কারণে আমরা পাচ্ছি মিথাইল এস্টার। যদি ডায়াজো ইথেন থাকতো তাহলে পেতাম ইথাইল এস্টার, এরকম করে আমরা কম্পাউন্ড পাবো। সো মনোকার্বক্সিলিক অ্যাসিড রিঅ্যাক্ট উইথ ডায়াজো মিথেন টু ফর্ম দা করেসপন্ডিং মিথাইল এস্টার। তাহলে এই যে ডায়াজো মিথেনের সাথে বিক্রিয়া করে মিথাইল এস্টার, যদি ডায়াজো ইথেন থাকতো সেক্ষেত্রে আমরা ইথাইল এস্টার পেতাম। দ্য রিঅ্যাকশন প্রসিডস এট রুম টেম্পারেচার উইদাউট দ্য এইড অফ অ্যান এক্সটার্নাল অ্যাসিডিক অর বেসিক ক্যাটালিস্ট। তাহলে আসলে এখান থেকে এইটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি, যে আমরা যখন নরমালি অ্যাস্টারিফিকেশন করি, অ্যাস্টারিফিকেশনটা কিন্তু এই অ্যাস্টারটা আমরা যখন বলি যে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যাস্টার তৈরি করে, তখন আমাদের অ্যাসিডিক মিডিয়া অথবা বেসিক মিডিয়া দরকার হয় এবং সেখানে কিন্তু একটু হিটও করতে হয়। সো ওই অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনটা আমরা যত সহজে বলি কিন্তু তত সহজ না। তার মানে ওইটা তোমার টেম্পারেচার যদি পারফেক্টলি কন্ট্রোল করা না হয় এবং এখানে একটা লাগে যে অ্যাসিডিক মিডিয়া বেসিক মিডিয়া এগুলো যদি পারফেক্টলি কন্ট্রোল করা না হয় তাহলে কিন্তু আমরা নরমালি ওখান থেকে এস্টার পেতে পারি না। কিন্তু এই যে বিক্রিয়ার মাধ্যমে এই ডায়াজো মিথেন বা ডায়াজো এই যে কম্পাউন্ডের সাথে
কার্বক্সিলিক অ্যাসিড এটা কিন্তু একদম সিম্পল। দেখো, দ্য রিঅ্যাকশন প্রসিডস এট রুম টেম্পারেচার, আমাকে কোনো কিছু অ্যাড করতে হয় না, রুম টেম্পারেচার উইদাউট দ্য এইড অফ এক্সটার্নাল অ্যাসিডিক অর বেসিক ক্যাটালিস্ট। তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অ্যাসিডিক বা বেসিক ক্যাটালিস্টও অ্যাড করা লাগে না। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে ডায়াজোক সল্ট আমরা অ্যাড করলেই সরাসরি আমরা এস্টার পাবো, যেটা খুব সহজেই আমরা এই যে এস্টারিফিকেশন করতে পারি, যেটা কিন্তু নরমাল অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে এত সহজে করা যায় না। সো since it takes place under mild condition, the reaction is primarily useful for converting an expensive carboxylic acid to its methyl ester. তাহলে সেক্ষেত্রে খুব যেটা মনে করো অনেক এক্সপেন্সিভ, যেটা থেকে সহজেই আমরা কি করতে পারি না, যে কার্বক্সিলিক এস্টার তৈরি করতে পারি না, তো অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, তখন কি করা হয় যে এই যে ডায়াজো সল্টের সাথে অথবা ডায়াজো মিথেনের সাথে বিক্রিয়া করে প্রথমে আমরা এই মিথাইল এস্টার তৈরি করতে পারি। তারপরে কি, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য অনলি বাই প্রোডাক্ট ইজ নাইট্রোজেন, তাহলে এই যে নাইট্রোজেন যদি গ্যাস হিসেবে তৈরি হয়, রিমুভ করে দাও খুব সহজেই, গ্যাস হিসেবে তৈরি হলে দ্য বাই প্রোডাক্ট ইজ দ্য অনলি নাইট্রোজেন মেক্স ইট ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিনথেটিক অর্গানিক রিঅ্যাকশনস। দেখছো, এই যে আমরা যখন ওই যে হাইড্রোলাইসিস করব, যে সরি ওয়াটার অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি এস্টারিফিকেশন করতে চাই, তাহলে কি হবে, তাহলে আমাদের তৈরি হবে এক্সট্রা ওয়াটার ভ্যাপার, সেটা তৈরি হবে, বা লিকুইড ওয়াটারও তৈরি হতে পারে। আবার আমরা যেহেতু যদি অ্যাসিড ক্যাটালিস্ট অথবা বেস ক্যাটালিস্ট ইউজ করি, কারণ আমরা বলেছি অ্যাসিডিক মিডিয়া মানে আমাদের সালফিউরিক অ্যাসিড অথবা এরকম কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই অ্যাস্টার তৈরি হলো, তার ভিতরে যদি আমাদের অলরেডি ওই যে সালফিউরিক অ্যাসিড থেকে যায়, তার মানে কি ওই অ্যাস্টারের পিউরিটিটা অনেক কম হবে। কিন্তু এই বিক্রিয়ায় আমরা পাচ্ছি কি, শুধুমাত্র নাইট্রোজেন এবং নাইট্রোজেন গ্যাস। তাহলে নাইট্রোজেন গ্যাস তো আমাদের এনভায়রনমেন্টে, জাস্ট তুমি বিক্রিয়াটা করো, নাইট্রোজেন গ্যাস যা তৈরি হলো বাইরে ফেলে দাও, বাইরে রিমুভ করে দাও, আমাদের এনভায়রনমেন্টে হিউজ নাইট্রোজেন আছে, নাইট্রোজেন বেশি হলেও কোনো সমস্যা নেই। সো সেজন্যই বলা হয়েছে যে এই বিক্রিয়ার মাধ্যমে যদি এস্টার তৈরি করা হয়, দ্যাট ক্যান বি ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিনথেটিক অর্গানিক রিঅ্যাকশনস। সো এখানে আমাদের কোনো বাই প্রোডাক্ট কিছু থাকবে না, জাস্ট আমরা এস্টারটাই পাবো। সো এই কম্পাউন্ডের পিউরিটিটাও অনেক বেশি হবে, কারণ এর ভিতরে কোনো ইমপিউরিটি থাকবে না এবং আমাদের পরিবেশের জন্য কোনো ক্ষতি হবে না। সো দ্যাট this reaction is can be considered as the one of the cleanest synthetic organic reactions. মেকানিজমটা একটু দেখি। মেকানিজম, the transfer of proton to diazomethane। প্রথমে এই যে কি করছে, এই প্রোটনটা কার্বক্সিলিক অ্যাসিডের যে প্রোটন আছে সেই প্রোটনটা ডায়াজোমিথেনকে ডোনেট করলো, তাহলে সেক্ষেত্রে কার্বক্সিলেট আয়ন তৈরি হবে, আর এই যে ডায়াজোনিয়াম আয়নটা তৈরি হলো ডায়াজোমিথেনের সাথে এটা। তারপরে দ্য কার্বক্সিলেট আয়ন 1 ইজ এ গুড নিউক্লিওফাইল, এটা কিন্তু একটা ভালো নিউক্লিওফাইল, কারণ এই যে এখানে একটা ইলেকট্রন এফিসিয়েন্ট একটা গ্রুপ আছে, তাহলে এই যে অক্সিজেন অলরেডি এই অক্সিজেনের কিন্তু 2 জোড়া লোন পেয়ার আছে, তারপরে আবার একটা এক্সট্রা, তো সেক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তখন কি করবে ওই নিউক্লিওফাইল, the carboxylate ion 1 is a good nucleophile and attacks the substrate 2। তাহলে এই যে যে এটা তৈরি হলো ডায়াজোমিথেন, যে আয়নটা তৈরি হলো, তাহলে এটাকে অ্যাটাক করে খুব সহজেই মিথাইল এস্টার তৈরি করতে পারে। সো তাহলে এই যে যে নিউক্লিওফাইল এটা একে অ্যাটাক করে, তখন এই অংশটা এখানে বন্ডটা ভেঙে যাবে, বন্ডটা ভেঙে গিয়ে নাইট্রোজেন আলাদা হয়ে গেল, এই যে নাইট্রোজেন মলিকিউল পাওয়া গেল, আর এই এটা তখন এর সাথে যুক্ত হয়ে যাবে। সো আর সি ডাবল ও ওই এটা, তাহলে মিথাইল এস্টার আমরা পেলাম। এরপরে আর কি আছে, রিঅ্যাকশনস ইনভলভিং হাইড্রোজেন অফ আলফা কার্বন। আমরা 4 ধরনের রিঅ্যাকশনের কথা বলেছি, এখন হলো লাস্টেরটা। Monocarboxylic acids are attacked by chlorine and bromine in the presence of ultraviolet light to form halogen substituted acids। যেমন আমরা অ্যালকেনের ক্ষেত্রে বিক্রিয়া করেছি যখন, যে অ্যালকেন ক্লোরিনের সাথে অথবা ব্রোমিনের সাথে ইন প্রেজেন্স অফ আলট্রাভায়োলেট লাইট চেইন রিঅ্যাকশন দেয়। ঠিক একই রকম এখানেও কিন্তু আমরা কি করব, আমাদের এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে এখন কোনো বিক্রিয়া নাই, এখন বিক্রিয়া হবে এই যে কার্বন আছে তার সাথে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা রিপ্লেস করা। তাহলে দেখো, when chlorine is passed into hot acetic acid in the presence of ultraviolet light, 1, 2 or all the 3 hydrogen
attached to a carbon may be successively replaced by halogen atom. তার মানে কি, এই যে আমাদের অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এর সাথে ক্লোরিন বিক্রিয়া করে প্রথমে কি করলো, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে রিপ্লেস করলো। তার মানে সোজা আমরা যেভাবে চেইন মেকানিজম যা দেখেছি এক্স্যাক্টলি সেম। এখানে দেখো প্রথমে দেখেছিলাম কি ক্লোরোমিথেন, সরি মানে মিথাইল ক্লোরাইড, দ্যাট মিন্স CH3Cl, তারপরে কি হলো আর একটা ক্লোরিন CH2Cl2, তারপরে তৈরি হলো CH3 ক্লোরোফর্ম, তারপরে তৈরি হলো কার্বন টেট্রাক্লোরাইড। সো এখানেও ঠিক একই ভাবে যেহেতু আমাদের তিনটা হাইড্রোজেন আছে ম্যাক্সিমাম, তাহলে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এই হাইড্রোজেন একটা করে হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হচ্ছে। সো উই আর গেটিং CH2Cl, তারপরে CHCl3, তারপরে CCl3, আর বাকিটা এই যে তাহলে এখানে একটা হাইড্রোজেন রিমুভ হয়ে যায় যখন, সেই হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে। সো বাই দিস ওয়ে উই ক্যান হ্যাভ the reaction of carboxylic acid in the alpha hydrogen position by attacking of the alpha halogen, or sorry halogen, সোজা কথায় যে হ্যালোজেন ক্লোরিন বা ব্রোমিন এগুলো দিয়ে অ্যাটাক করে আমরা এই ধরনের প্রোডাক্ট পেতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখব টেস্ট অফ কার্বক্সিল গ্রুপ, যে কোনো একটা কম্পাউন্ডে যে কার্বক্সিল গ্রুপ থাকলে সেটা আমরা কিভাবে কনফার্ম করতে পারি। সো এটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি, এবং সেটা তার মধ্যে কয়েকটা তোমরা অলরেডি জানো। ইন aqueous সলিউশন ইট টার্নস ব্লু লিটমাস রেড, যেটা সবাই জানে যে একটা অ্যাসিড কি করে ব্লু লিটমাসকে লাল করে, আর বেস গুলো কি করে রেডটাকে নীল করে। সো তোমরা এটা যেহেতু জানো সেক্ষেত্রে এটাও এক ধরনের অ্যাসিড। সো সেক্ষেত্রে কি হবে, aqueous সলিউশন ইট টার্ন ব্লু লিটমাস রেড। তারপরে upon distillation with soda lime it will give the inflammable vapor of hydrocarbon. The residue in the test tube will produce effervescence when treated with the dilute hydrochloric acid. আচ্ছা, তাহলে সেটা কি বলছে, এই যে আমাদের অ্যাসিড এর সাথে কি করব, ডিস্টিলেশন উইথ সোডা লাইম, এটা সোডা টাইম হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে পাবো কি the upon distillation with soda lime it will give the inflammable vapor of hydrocarbon. সো সেখান থেকে আমরা কি পাবো, যে অ্যাসিড থেকে আমরা যে মিথেন বা ইথেন, আমরা যে যখন অ্যালকেনের চ্যাপ্টার পড়াছিলাম লাস্ট সেমিস্টারে, সেখানে আমরা দেখিয়েছিলাম যে অ্যালকেন কিভাবে সিনথেসিস করা যায়। সেখানে বলেছিলাম যে অ্যালকেনকে যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, তাই না, কার্বক্সিলিক অ্যাসিডের সল্টকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে একটা কার্বনের সংখ্যা রিডিউস করে একটা অ্যালকেন তৈরি হয়। সো এখানেও কিন্তু আমরা তাই করছি, যে আপন ডিস্টিলেশনের সোডা লাইম তার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। সো বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, ইট উইল গিভ এ ইনফ্লেমেবল ভ্যাপার অফ হাইড্রোকার্বন। সো হাইড্রোকার্বন যেটা তার মানে অ্যালকেন পাওয়া যাবে। So alkane ke the residue in the test tube will produce effervescence when treated with dilute hydrochloric acid. So dilute hydrochloric acid এর সাথে এটা একটা দিলে সেক্ষেত্রে গ্যাস পাওয়া যাবে, তো যেটা তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এফারভেসেন্স দেখতে পাবা। তারপরে আছে কি সোডিয়াম বাইকার্বনেট সলিউশন। সোডিয়াম বাইকার্বনেট সলিউশনের মধ্যে যদি কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া হয় আমরা পাবো কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। A carboxyl group causes effervescence due to the evolution of carbon dioxide. So carbon dioxide যখন আমরা সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যেটাকে বলো, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যে কোনো একটা অ্যাসিডের মধ্যে দিলে সেখান থেকে কি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস কনফার্ম হওয়ার জন্য তোমরা টেস্ট করতে পারো যে লাইম ওয়াটার ভিতর দিয়ে পাস করলে কি হবে, লাইম ওয়াটারটা যদি ওই গ্যাসটা যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়। আচ্ছা,
আচ্ছা, তাহলে যা বলছিলাম যে এখন কার্বন ডাই অক্সাইড কিভাবে টেস্ট করতে পারবা সেটা তোমরা জানো, যে কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি এখানে তৈরি হয় আমরা কি কি অ্যাড করলাম, ওই যে কার্বক্সিলিক অ্যাসিড, সেটা যে আসলে কার্বক্সিলিক অ্যাসিড কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা কি করলাম, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট নেব। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া করে কিছু একটা গ্যাস তৈরি করবে। এই গ্যাসটা যে কার্বন ডাই অক্সাইড সেটা কনফার্ম হওয়ার জন্য তোমরা কি করতে পারো, ওই গ্যাসটাকে লাইম ওয়াটারের ভিতর দিয়ে পাস করো। যদি লাইম ওয়াটারটা হয়ে যায়, টার্বিড হয়ে যায়, মানে ঘোলা হয়ে যায়, তাহলে বুঝবা যে এই গ্যাসটা কার্বন ডাই অক্সাইড ছিল। সো কার্বন ডাই অক্সাইড ছিল, তার মানে কি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে বাই দ্য রিঅ্যাকশন বিটুইন কার্বক্সিলিক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি কনফার্ম করতে পারবা যে এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ছিল। When warmed with ethanol and concentrated sulfuric acid, a fatty acid forms an ester which is at once detected by its fruity odor. আচ্ছা, এইখানে কথাটা কি, যে আসলে আমরা এখানে অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনটা করছি, যেটা প্রথমে কি করলাম, একটা অ্যালকোহল এবং একটা অ্যাসিড এটা মিক্সার নিয়ে তার মধ্যে একটু সালফিউরিক অ্যাসিড দিয়ে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি একটুকু ওয়ার্ম করা হয়, তাহলে এখান থেকে যদি একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যায়, তাহলে তুমি বলতে পারবা যে হ্যাঁ, এইখানে যে কম্পাউন্ডটা আমরা নিয়েছিলাম সেটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমেও কিন্তু আমরা কার্বক্সিলিক অ্যাসিড কনফার্ম করতে পারি। তবে এই রিঅ্যাকশনটা লিটল বিট ডিফিকাল্ট টু পারফর্ম ইন দ্য ল্যাবরেটরি ইফ ইউ আর নট এক্সপেরিয়েন্সড। সো the আরেকটা আছে কি, the action of phosphorus pentachloride upon acid yields acyl chloride and hydrochloric acid gas. This test is also given by other hydroxy compounds. So আমরা ইসের ক্ষেত্রে যখন হাইড্রোক্সিল কম্পাউন্ড অথবা অ্যালকোহলের কনফার্মেশনাল টেস্ট দেখেছি, সেখানেও কিন্তু এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করেছি। সো ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে তার সাথে কি হয়, একটা অ্যাসাইল ক্লোরাইড তৈরি হবে, যেই বিক্রিয়াটা আমরা একটু আগে যা দেখেছি। এই যে তাহলে দেখো, এই যে কার্বক্সিলিক অ্যাসিড ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে এই যে একটা অ্যাসাইল ক্লোরাইড তৈরি হলো, আর এই যে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এই যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটাকে যদি তুমি অ্যামোনিয়া মিশের সাথে, মানে ওই অ্যামোনিয়ার সাথে বা একটা কাচের রড, মানে একটা গ্লাস রড যদি অ্যামোনিয়ার মধ্যে ডিপ করে এই অ্যামোনিয়া হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সামনে ধরো, তাহলে কি হবে, হোয়াইট ফিউম দেখতে পাবা। তাহলে সেখান থেকেও কিন্তু তুমি কনফার্ম করতে পারো যে আসলে এইখানে যে গ্যাসটা তৈরি হয়েছিল সেই গ্যাসটা হাইড্রোজেন ক্লোরাইড, এবং এই গ্যাসটা হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়েছে বাই দ্য রিঅ্যাকশন অফ ফসফরাস পেন্টাক্লোরাইড উইথ কার্বক্সিলিক অ্যাসিড। শুধু কার্বক্সিলিক অ্যাসিড না, অ্যালকোহল যদি থাকে তাহলেও কিন্তু তুমি এইটা পাবা। সো এখানে কার্বক্সিলিক অ্যাসিড থাকলেও তুমি এই টেস্ট পাবা এবং অ্যালকোহল থাকলেও এই টেস্ট পাবা। সেই ক্ষেত্রে আমরা অন্য ফার্দার কনফার্মেটরি টেস্ট যেগুলো বললাম একটু আগে, যে এই যে এগুলো, এই টেস্ট অথবা এই টেস্ট, এগুলোর মাধ্যমে আমরা কনফার্ম করতে পারবো যে কার্বক্সিলিক অ্যাসিড বা ফাংশনাল গ্রুপ আছে কিনা। আর একটা হলো যে একটা মজার জিনিস, যেটা আসলে আমি যদি তোমাদেরকে ভালোভাবে পড়াইতে পারতাম, ইনফ্রারেড স্পেকট্রাম অফ কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো একটা মলিকুলের মধ্যে কি ধরনের ফাংশনাল গ্রুপ আছে, সেই ফাংশনাল গ্রুপকে ডিটারমিন করার জন্য ইনফ্রারেড স্পেকট্রা কিন্তু খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা টেকনিক, যেটা যদি কোনো একটা মলিকুলে কি ধরনের ফাংশনাল গ্রুপ আছে তার করেসপন্ডিং একটা সিগন্যাল তুমি ওই ইনস্ট্রুমেন্টে পাবা, যেটা হলো ইনফ্রারেড স্পেকট্রা। যেমন আমরা এখানে দেখি, এই যে আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডটা আমরা কি ধরনের, আমার আর কিছু আছে নাকি না, তাহলে ব্যান্ড এট অ্যাবাউট 1250, এন্ড এই যে এই হলো আমাদের ইনফ্রারেড স্পেকট্রা অফ কার্বক্সিলিক অ্যাসিড। সো এখন এই কার্বক্সিলিক অ্যাসিডের জন্য এই যে যে রিজিয়নটা আছে, এইটা একটা, এটা নরমালি আসলে আমরা এই করি না, যে এত বেশি ইউজ করি না, তবে এইটা যদি রিপ্রোডিউস করা যায়, এই রিজিয়নটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন। ফিঙ্গারপ্রিন্ট মানে কি, আমরা প্রত্যেকটা মানুষের ফিঙ্গার কিন্তু এই যে এগুলো
আমরা ওই যে বিভিন্ন পাসপোর্ট করতে যাও অথবা আইডি কার্ড করতে যাও, সেখানে তোমাদের কি হাতের ফিঙ্গারপ্রিন্ট নেয়। সো এটা কেন নিচ্ছে? এটা হলো কি, সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট, এইখানে যে সার্কেল গুলো আছে এগুলোর শেপ আলাদা, যে কারণে খুব সহজেই একজন মানুষকে আইডেন্টিফাই করা যায়। সো আমরাও এই যে মলিকুল, এই মলিকুলের জন্য যদি এই রিজিয়নটা কোনোভাবে ইনফ্রারেড স্পেকট্রাম নিতে পারি, তাহলে একদম চোখ বুঝে আমরা বলে দিতে পারবো যে এই মলিকুলটা এইটা, মানে কম্পাউন্ডের নামটা পর্যন্ত বলে দিতে পারবো যে এর ভিতরে কি দুইটা কার্বন আছে না 5টা কার্বন আছে, আমরা এখান থেকে বলে দিতে পারবো। কিন্তু যদি আমরা শুধুমাত্র এই রিজিয়নটা ডিটেক্ট করি, ইনফ্রারেড স্পেকট্রাম শুধু এই রিজিয়নটা ডিটেক্ট করি, তাহলে সেখান থেকে আমরা মেইনলি বলতে পারবো যে আসলে এর মধ্যে কি ধরনের ফাংশনাল গ্রুপ আছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ COOH, এই রিজিয়নে যদি আমরা এরকম একটা সিগন্যাল পাই, তাহলে আমরা বলে দিতে পারবো যে এই কম্পাউন্ডটার মধ্যে একটা কার্বক্সিল গ্রুপ আছে, এবং সেটা হতে পারে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, কোনো কিছুই নাই। মানে যে কোনো কার্বক্সিল অ্যাসিড গ্রুপ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই রিজিয়নে একটা, দ্যাট মিন্স দেখো 3000 না, এখান থেকে আর একটু বেশি হবে, এই যে এটা ধরলাম 3500, বা এটা হলো 3500, তাহলে 3200 থেকে 3600 এর মধ্যে, 3200 থেকে 3600 এর মধ্যে আমরা একটা সিগন্যাল পাবো। আর এই জায়গার এই রিজিয়নটা একদমই কনক্রিট, এটা যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো মলিকুলের জন্য একদমই আইডেন্টিক্যাল, এটা অন্য কোনো মলিকুলের সাথে মিলবে না। সো ব্যান্ড অ্যাবাউট 1250, দেখো এখানে এ হলো 900, 1000, 1100, এই হলো 1300, তাহলে এই যে একটা সিগন্যাল, এই সিগন্যালটা 1250 এর জন্য, তাহলে ওএইচ বেন্ডিং অ্যাবজর্পশন and about 1400 and 920, 1400 and 920, 1300, তাহলে 14 হবে এর মাঝে, তাহলে এখানে যে সিগন্যাল গুলো, এই সিগন্যাল এবং 920, 900 এই হলো 20, মনে করো এই যে পিক গুলো, এই একটা পিক, তারপরে আর একটা পিক পেয়েছি 1400 কত হয়, তাহলে এখানে বললাম 1400, এখানে এই পিক আর 1250, তাহলে 1250, 1100, 1200, তাহলে 1250, এই যে এইখানে যদি একটা পিক, তাহলে এই পিক গুলো যদি আমরা অ্যাসাইন করতে পারি, তাহলে আমরা সরাসরি বলে দিতে পারবো যে এই কম্পাউন্ডটা কি। তাহলে এই যে একটা টেকনিক ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, this is one of the most powerful technique to find out or to assign which functional group is present in the organic compound. So by using this technique or by this spectrum, we can assign the molecule. So this is the end of today's class and end of this chapter. If you have any question or comment regarding this, then you are welcome. স্যার, হ্যাঁ বলো। স্যার ক্যাটালাইসিসের পিডিএফ একটু দিলে ভালো হতো।